ওয়েলকাম টু গ্রাসরুট একাডেমি। সবাই শুনতে পাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, গুড মর্নিং। আচ্ছা, গভর্নর জেনারেল এবং ভাইসরয়ের যে লিস্ট আমি পড়াচ্ছিলাম ওটা কতদূর হয়েছিল? স্যার মাউন্ট ব্যাটেন অব্দি হয়েছিল। না স্যার, চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড। ওকে, এটা যেটা ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল ছিলেন, যেটা আমি বলেছিলাম আগের দিন। আফটার দ্যাট কর্নওয়ালিস। এবং আমি আরেকটা জিনিসও বলছি, যেটা আমি বারবার বলছি একটা কথা, যে অনেকেই হয়তো ফর্ম ফিল আপ করেছো ডব্লিউবিসিএস এ, তো সময় যত কম দেবে তোমার কাজটা তত পারফেক্ট হবে। এটা আমি আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি, একটু খেয়াল রাখবে, দেখবে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা না। আর গভর্নর জেনারেল এবং ভাইসরয় এই যে লিস্ট আমি পড়াচ্ছি, এই যে ক্রোনোলজিক্যাল যে ব্যাপারটা দেখছো এখানে, ক্রোনোলজিটা ভীষণ আসে। কিরকম? সময়কালটা হয়তো মুখস্থ থাকবে না, চেষ্টা করবে মনে রাখার, তাহলে ওর ভেতরে বিভিন্ন যে ঘটনাগুলো মনে পড়ে যাবে। যদি এখানে দেখো তোমরা ট্রিটি অফ সলভাই 1782 তে যে ট্রিটি অফ সলভাইয়ের কথা বলা আছে, তোমাকে ঘুরিয়ে জিজ্ঞেস করতেই পারে যে ট্রিটি অফ সলভাই যেটা হচ্ছে, তো সেটা কার সময় হচ্ছে। এখন এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে কি না, ওয়ারেন হেস্টিংস। কোয়েশ্চেন পেপারের সময় তো আর এই স্ক্রিনটা দেখা যাবে না, সম্ভব না, তোমাকে মনে রাখতে হবে। তো এই মনে রাখার ব্যাপারটা হচ্ছে তোমাদের নিজেদের হাতে, তোমাদের নিজেদের কন্ট্রোলে। তাই আর মনে রাখতে পারছি না, তো ওগুলো কোনো এক্সকিউজ দিয়ে লাভ নেই। কেন এক্সকিউজ? যেটা আমার ব্যক্তিগত ধারণা, যে এক্সকিউজটা কেন আসবে না, এই যে ট্রিটি অফ সলভাই 1782 সালে হচ্ছে মারাঠা ভার্সেস ইংরেজদের মধ্যে ওয়ারেন হেস্টিংসের সময়কালে। তাই আমি মনে রাখতে পারছি না ইতিহাস। দেখো, একটা কথা মনে রাখবে, মাধ্যমিক তো একবারই দিয়েছিলে, বারবার বসনি, তো এখানে তো তোমার অনেক সময় আছে, এই ব্যাপারটা। তো যেহেতু অনেক সময় রয়েছে, পরীক্ষা তুমি দিতে পারবে, একবার না হলে আর একবার। তার মানে কি, চেষ্টা ব্যাপারটা খুব দরকার, চেষ্টা ব্যাপারটা আমার মনে হয় ভীষণই দরকার। তো সুতরাং চেষ্টা করবে, হয়ে যাবে। আর একটা কথা বলি, যে এক্সকিউজের কথা বললাম, অনেকে বলতে পারো স্যার আপনি তো ইতিহাস পড়াচ্ছেন বহুদিন ধরে, আপনার মনে থাকাটা স্বাভাবিক। কে বলেছে আমার মনে থাকা স্বাভাবিক? একদমই না। তোমরা যে কোনো একটা বই থেকে আমাকে ইতিহাসের একটা ইনফরমেশন জিজ্ঞেস করতেই পারো, সেটা আমার নাও মনে থাকতে পারে, নাও মনে পড়তে পারে। বলবো কি, হ্যাঁ আমার কি বলা উচিত, যে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমার কখনোই ভুল বলা উচিত না, সে মিস্টেকলি ভুল একটা দুটো হয়তো বেরিয়ে গেল, মানুষ মাত্রই সেটা হয়, এটা অ্যাডজাস্টেবল ব্যাপার। কিন্তু আফটার দ্যাট কিন্তু স্কিল হয় না। এই কারণে, কারণ দেখো জিকেসিএ বলে একটা সাবজেক্ট আছে, নিশ্চয়ই জানো, কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকেসি, অনেক কিছুই জানো, আবার অনেক কিছু মনে রাখতে পারো না। তো এখন যদি বলি যে সারা ভারতবর্ষে একটা নাম গোত্রহীন স্টেশনের নাম বলো, যে স্টেশনে কোনো নামই নেই, তুমি ভাববে তার আগের স্টেশনের লোকটা ওই স্টেশনে নামবে, তো টিকিটটা তো কাটবে। ব্যাপারটা হচ্ছে রেলের খাতায় অফিসিয়ালি বা সরকারি নামটা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি দুই গ্রামের মাঝামাঝি তো স্টেশনটা, এই জন্য দুই গ্রামের লোকেদের সবার দাবি আমাদের গ্রামের নাম অনুসারে সেই স্টেশনটার নাম রাখা হোক। এই ঝামেলার জন্য রেল কর্তৃপক্ষ কি করলো, প্ল্যাটফর্মের হেডিং গুলো সব মুছে দিয়েছে। সিরিয়াসলি বলছি, আর কি মারছি না। তোমরা বলতে পারবে ভারতবর্ষের সেই রেল স্টেশনের নাম, যতদিন আজকে ক্লাস করছো? না পারলে কোনো স্যার নওদার ঢাল যেটা, ওটা নওদার ঢাল। একদমই না। তোমাদের ঠিকই ধরেছো, সুচন্দা বলছো তো? হ্যাঁ স্যার, বর্ধমান জেলা, বর্ধমান ডিস্ট্রিক্টে আছে। আর একটা আছে জানো, সেটা হচ্ছে রাসবিহারী বোসের জন্মস্থান। বলো তো কি? রাসবিহারী বোসের জন্মস্থান বলো। বলে ফেলো, রাসবিহারী বোসের জন্মস্থান ইস্ট বর্ধমান। রায়নার নাম শুনেছো সুচন্দা? হ্যাঁ স্যার বলুন। রায়নার নাম শুনেছো? না স্যার শুনিনি। ওই লাইনটা, ওই লাইনের ঘটনা। ওই লাইনে একটা স্টেশন আছে, রায়না যে ভিলেজটা রয়েছে, তো রায়না ওই জায়গাটা হচ্ছে তোমার রাসবিহারী বোসের জন্মস্থান আর কি, পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। আমি এটা বলছি, দেখবে স্টেশনটার কোনো নাম গোত্রহীন, এটা ভারতবর্ষের একমাত্র স্টেশন। তাহলে এই জিনিসটা তোমাদের জানা নেই, তো সো হোয়াট,
জানা নেই তো কি হয়েছে তাতে, নো প্রবলেম। তো ইতিহাস এরকম মাথার দিব্যি দেয়নি যে তোমাকে 50টা কোশ্চেনের মধ্যে 50টাই মনে রাখতে হবে, কে বলেছে? তোমার মনে নাও থাকতে পারে। আমি তো বলছি অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স 45 এর ওভার যেতে গেলে একটু পড়াশোনা করতে হবে খুব ভালোভাবে। তাও 48 একটা দুটো কোশ্চেন একদম সম্পূর্ণ অজানা হতেই পারে, চেষ্টা করলে 45 পর্যন্ত তোলা যায় নাম্বার। অ্যাটলিস্ট 40 তো তোমাকে তুলতেই হবে যদি বিসিএস প্রিলি কোয়ালিফাই করতে হয় সেইভাবে, কারণ তোমাদের কোনো গ্যারান্টি নেই তো অন্যান্য সাবজেক্টে কত নম্বর তুলতে পারবে, কোনো গ্যারান্টি নেই। তো সেই জন্য বললাম যেটা একদম 40টা নাম্বার গ্যারান্টেড, সেই 40টা নাম্বার আমি কেন তুলবো না? ম্যাথ জিআই ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, সেটাও পারা উচিত, কারণ আহামারি জিআই বা আহামারি ম্যাথ আসবে না বিসিএস এ, তোমার ব্যাংকের মতো অত টাফ বা সিজিএল এর মতো অত টাফ আসে না, প্লেন আসে। কথাগুলো বোঝো কিন্তু কি বলছি। বরঞ্চ 25 নাম্বার যে ডিফিকাল্টি ফেস করবে সেটা হচ্ছে যে পিসিবি, যেটাকে বলা হয় পিসিবি, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। 25টা নাম্বার এই 3টে সাবজেক্ট থেকে আসছে, তার মানে কত বেশি পড়তে হয়, এই স্ট্র্যাটেজি গুলো দেখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার যতই পড়ো মনে হবে যেন কিছুই পড়োনি, এরকম কোশ্চেনও আসে। সুতরাং মনে রাখবে যে কোন পেপারটা জোর বেশি দেবে, কোনটা একটু কম দেবে, সবার আগে ভাবতে হবে যে আমি কোনটা পড়বো না, এটা আগে ডিসাইড করবে পড়তে বসার আগে। এটা তোমরা তোমাদের মোবাইলে প্রচুর পিডিএফ আছে, অ্যাভেলেবেল আছে, বিভিন্ন ক্লাস, বিভিন্ন ক্ষেত্রে ইউটিউব বলো, হাজার ঘন্টা চ্যানেল আছে থেকে শুরু করে গুগল বলো, সোর্স অফ ইনফরমেশন প্রচুর, প্রচুর সোর্স অফ ইনফরমেশন। তাহলে সবার কাছে সব রকম ইনফরমেশনই যদি থাকে, তাই যদি হয়, আর বিসিএস যদি অত সোজা হয়, আইএস যদি অত সোজা হয়, তাহলে তো তোমাদের একটা পাড়ার মধ্যে সব কটা ফ্যামিলির কেউ না কেউ আইএস বা বিসিএস অফিসার হয়ে যেত। হয়নি তো, কেন হয়নি? স্পেশাল, এই ওয়ার্ডটা মনে রাখবে। সবাই স্পেশাল না, কিছু আছে অফিসারদের মধ্যে, ওই জন্য তো অফিসার, গ্রুপ এ পোস্ট, গেজেটেড পোস্ট, এমনি এমনি। সুতরাং এই দিকে লক্ষ্য করবে। আমি পারলাম না, আমার দ্বারা হবে না, স্যার কঠিন লাগছে, কোনো উপায় নেই। এখন আর পিছনে ফিরে যাওয়ার তোমাদের কোনো উপায় নেই। যদি বলে পড়াশোনা বাদ দিয়ে অন্য লাইনে যেতে চাই, যাও, হবে না বলছি না, হতেই পারে, হতেই পারে, কিন্তু কজনের হবে? সুতরাং এই প্রিপারেশনটা যখন নিচ্ছ তখন এখান থেকে দয়া করে আর রিভার্স টার্ন নিয়ে লাভ নেই, সামনেই এগোতে হবে, যা হবার হবে। আগের জন্য যেগুলো কথাগুলো বলেছিলাম সেগুলো যদি মনে থাকে তো ভালো কথা, এখন যে কথাগুলো বলছি সেটাও মনে রাখার চেষ্টা করবে। আন্ডারস্ট্যান্ড কি বললাম? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? Yes, sir. গোলাম, হ্যাঁ স্যার বলুন। গোলাম আমাকে কি জিজ্ঞেস করেছিলেন একদিন, কি দেখতে বলেছিলে? স্যার ওই ইয়েটা কি যেন বলে, কি যেন বলে? ড্রামাটিক পারফরম্যান্স, নাট্যাভিনয় ড্রামাটিক। চিত্র 9। হ্যাঁ, ওটা আমি কি বলেছিলাম? আপনি লর্ড লিটন বলেছিলেন। না 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 না, তার আগে নর্থ ব্রুক, ওটা তাই তো গোলাম? হ্যাঁ হ্যাঁ, এটাই বলছিল লর্ড তো? ব্রুক এটা। হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম। হ্যাঁ ওটাই ওটাই। ওটা ঠিকই লর্ড ব্রুক বলছো। হবে তো স্যার। হ্যাঁ নর্থ স্যার ব্রুক হবে। আরেকটা, দুটো কোশ্চেন ওরকম ছিল, কিন্তু আরেকটা কোশ্চেন ভুলে গেছি। আরেকটা তাহলে বলো মনে করে। হ্যাঁ, আরেকটা হ্যাঁ কোশ্চেন স্যার, বলো মনে করে, কোনো অসুবিধা নেই। কোনো রকম ডাউট হবে, কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করবে। ঠিক আছে স্যার। লর্ড কার্জনের সময়কালটা আমি পড়িয়েছিলাম, একটু ভালো করে পড়ার চেষ্টা করবে তোমরা। লর্ড কার্জনটা, বিশেষ করে কার্জন কিচেনার যে কন্ট্রোভার্সিটা হয়েছিল, ইয়ং হাজবেন্ডস মিশন যেটা তিব্বতে, এইগুলো একটু খেয়াল করবে। লর্ড মিন্টো 2 বলেছিলাম 1905 থেকে 1910। ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু শুরু হয়ে গেল কিন্তু, হ্যাঁ, এরপর থেকেই। হার্ডিস্ট সেকেন্ড
বলেছিলাম আমি? চেমসফোর্ড 1916 থেকে 1921 এর মধ্যে ফরমেশন অফ হোম রুল লিগস বাই অ্যানি বেসান্ট অ্যান্ড তিলক। লখনৌ সেশন হয়েছিল 1916 সালে। লখনৌ প্যাক্ট হচ্ছে দুজনের মধ্যে, কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। সবরমতী আশ্রম যে ফাউন্ডেশনটা হচ্ছে, ফাউন্ডেশন অফ সবরমতী আশ্রম। আর কি বলেছিলাম আমি? বলেছিলাম তোমাদের মধ্যে কেউ বলতে পারবে সবরমতী আশ্রমের অরিজিনাল নামটা? কেউ বলতে পারবে? সবরমতী আশ্রমের আসল নাম কি বলো? ক্লিয়ারলি বলো, সবরমতী আশ্রমের আসল নাম জানা আছে কারো? স্যার ভুলে গেছি, বলেছিলেন। স্যার বলেছিলেন কারোর মনে নেই? ভুললে হবে স্যার না। একটু সত্যাগ্রহ আশ্রম, হ্যাঁ পিডিএফ দিয়ে দেবো আমি, চিন্তা নেই, মনে আছে আমার। এটা পুরোটা শেষ হয়নি তো, সেই কারণে আমি দিয়ে দেবো। তো বিষয়টা হচ্ছে এই জায়গায়, তাহলে আমি কি বললাম যে সত্যাগ্রহ আশ্রম এটার অরিজিনাল নাম, সবরমতী আশ্রমের অরিজিনাল নাম। সবকটা আশ্রমই সত্যাগ্রহ আশ্রম, গান্ধীজি, মনে থাকে জানো। বাট স্পেশালি এই যে আশ্রমটা সবরমতী, এর অরিজিনাল নামটাই হচ্ছে সত্যাগ্রহ আশ্রম, যেটা আহমেদাবাদে প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তীকালে এটা সবরমতী নদীর তীরে চলে যায়। কোথায় চলে যায় না, সবরমতী নদীর তীরে এই আশ্রমটা চলে যাচ্ছে, সবরমতী নদীর তীরে। সেখান থেকেই ওর নামটা চেঞ্জ হয়ে হলো সবরমতী আশ্রম, সবরমতী আশ্রম। ওকে। লঞ্চ চম্পারণ সত্যাগ্রহ 1916 সালে। চম্পারণ সত্যাগ্রহ হচ্ছে 1916-এ খেদা, আহমেদাবাদ, এই সমস্ত সত্যাগ্রহ আশ্রমগুলো হচ্ছে, সত্যাগ্রহ আন্দোলনগুলো যেগুলো হচ্ছে, মুভমেন্টগুলো। মন্টেগুস যে ডেক্লারেশন, সেটা কিন্তু হচ্ছে 1916 সালে। মন্টেগুস ডেক্লারেশনটা হচ্ছে সব থেকে বড় কথা অন্য সেই জায়গাটা হচ্ছে যে এই যে চম্পারণ সত্যাগ্রহ, স্যার স্যার বলছিলাম চম্পারণ সত্যাগ্রহ 1916 না 1917? সরি এটা ভুল আছে, 1970। আমি বুঝতে পারছি, তোমাকে বলছি বাবার কাছে, তুমি শুনতে পাও না? এটা কি হলো? এ তনুজ নাকি এই তনুশ্রী? একটু মিউট করো। কি গো, গোলাম এরকমও হয় নাকি? হ্যাঁ স্যার। এরকমও হয় গোলাম? বুঝতে পারলে গোলাম? 1917। হ্যাঁ স্যার। ওকে। চম্পারণ সত্যাগ্রহ, গোলাম আমি তোমাকে একটা কোশ্চেন করতে চাই। চম্পারণ সত্যাগ্রহ এই আন্দোলনটা চলাকালীন পাটনা লাওয়ান বলে একটা মাঠ বা ময়দান ছিল, পাটনা লাওয়ান, LAWN, পাটনা লাওয়ান, যেটা তোমার পাটনাতে অবস্থিত। বলতে পারবে এই চম্পারণ আন্দোলন চলাকালীন এই পাটনা লাওয়ান এই মাঠটার নাম চেঞ্জ হয়ে গেছিল, কি নাম বলো তো এখন? স্যার গান্ধী ময়দান। থ্যাংক ইউ, মনে আছে তাহলে? যারা আজকে হয়তো জয়েন করেছো তারা ব্যাপারটা জেনে নাও যে পাটনা লাওয়ান যেটা ছিল সেটা এই চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন চলাকালীনই নাম হয়ে গেল গান্ধী ময়দান। সেই থেকে আজও কিন্তু পাটনার ওই বিশেষ ময়দানটার নাম গান্ধী ময়দান, এটা একটু খেয়াল রাখবে। ওকে। চেঞ্জ করে আরো অনেক কিছু আমি তোমাদের বলেছিলাম, যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990, যেটাকে অন্য অর্থে বলা যায় মন্টফোর্ড অ্যাক্ট, মন্টফোর্ড অ্যাক্ট, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট, ভারত শাসন আইন আর কি, সেটা বলা হয়েছিল। তোমাদের বলেছিলাম আমি রাওলাট অ্যাক্ট 1919, এবং এর অরিজিনাল নামটা আমি কি বলেছিলাম তোমাদের? গোলাম বলো তো দেখি। ব্ল্যাক অ্যাক্ট। না না না, একদমই না। স্যার অ্যানার্কিক্যাল। হ্যাঁ বলো বলো বলো, হচ্ছে, বলো বলো। অ্যানার্কিক্যাল Classical diva.
এই যে মনে পড়ছে না না, এই জিনিসটা যেন আসল পরীক্ষায় না হয়। হ্যাঁ, এই জন্য যেটা বলি মন দিয়ে, আমার জানা নেই তোমরা মন দিয়ে পড়ছো কিনা, প্লিজ একটু অ্যানার্কিক্যাল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট, দি অ্যানার্কিক্যাল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট, আমি বারবার বলছি। এই আইনটা যেটা ছিল সেটা হচ্ছে সিডনি রাওলাটের নেতৃত্বে, সিডনি রাওলাট, ওকে, পাঞ্জাবের একজন বিচারপতি আর কি। তো তার নেতৃত্বে হয়েছিল 1917 সালে একটা সিডিশিয়াস যে একটা সেটা চলে এসেছিল, এবং যে এক আইনটা 1919 সালে দুটো বিলে, টু বিল, একটা বিল না কিন্তু দুটো বিল, হ্যাঁ, এই দুটো বিলে পরিণত হয়েছিল। পরবর্তীকালে আইনটা পাস হয়, যার আসল নাম বা অফিসিয়াল নেম হচ্ছে দি অ্যানার্কিক্যাল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট, এটাকে রাওলাট অ্যাক্ট বলা হয়। এবং সমালোচনা করে এই রাওলাট অ্যাক্টকে কি বলা হচ্ছে, সমালোচনা করে বলো তো দেখি, ওই যে বললে একজন ব্ল্যাক অ্যাক্ট। ব্ল্যাক অ্যাক্ট। তো ব্ল্যাক অ্যাক্ট মানে কালা আইন, তার মানে এটার আসল নাম কালা আইন তা না। এই কনসেপশন যেন জীবনে তোমাদের মধ্যে না থাকে, এই ভুল ধারণা। এটা বলে দিলাম, এটা শুনে নেবে ব্যাপারটা কি বললো ব্যাপারটা, হ্যাঁ, এটা যেন আর কোনোদিনই না ভুল হয়। তো প্লিজ রিমেম্বার কি বলছি এই কথাগুলো। তারপর দেখো লঞ্চ অফ নন কোঅপারেশন মুভমেন্ট এন্ড খিলাফত মুভমেন্ট, ভালো কথা। তো গোলাম, নন কোঅপারেশন আর খিলাফত তো একই সাথে হয়েছিল না গো, 1920 সালে স্টার্ট হচ্ছে না একসাথে? হ্যাঁ ডেটটা বলতো দেখি। স্যার 26শে নভেম্বর। যা তা বললে হবে আমার সামনে? কেন জানি মনে হলো। মনে হলো মানেটা কি কেউ বলতে পারবে? খিলাফত খিলাফত মুভমেন্ট। যদি মুখের সামনে বই খুলে নিয়ে বসো তাহলে পারবে, তো দয়া করে বই খুলো না, এমনি বলো নন কোঅপারেশনের ডেটটা কত? বলো 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 বলো, মনে করো, টাইম দিচ্ছি আমি, কোনো অসুবিধা নেই, টাইম নিয়ে বলো, কিন্তু বলতে হবে। স্যার এত কিছু মনে রাখা সম্ভব? ডেটও মনে রাখতে হচ্ছে। অত সম্ভব না, তাহলে তার প্রিপারেশন নেওয়ার দরকার নেই গুলাম, ব্যবসা কর তাহলে। না না গোলাম, আমাকে তুই বল, যদি ফুচকা খাস, ফুচকা আলা ভাবতো দেখি, দাদা একটু নুন বেশি হয়ে গেছে, ভালো কথা, দাদা একটু নুন দিন না, দাদা একটু টক হবে, দাদা আমাকে আলুটা একটু বেশি করে দিন, দাদা জলটা বেশি হয়ে যাচ্ছে, দাদা আমাকে একটু বড় ফুচকা দেবেন, হ্যাঁ দাদা আমাকে একটু ক্রিস্পি আর একটু ছোট সাইজ দেবেন, মুখটা আমার ছোট তো। 11 থেকে 12টা হাত ওই ফুচকাওয়ালার মুখের সামনে, 11 থেকে 12টা হাত, আমাকে আর 5 টাকা দিয়ে দিন, হ্যাঁ আমাকে 20 টাকা দেবেন দাদা। ও কাকু 10 টাকায় 5টা দিলে হবে? 5টা দাও, 6টা দাও, হলো। তার মধ্যে মনে রাখতে হচ্ছে কাকে 6টা দিল, কাকে 4টে দিল। গোলাম তুই আমাকে বল, ওই লোকটা তো লেখাপড়া করেনি, গোলাম লেখাপড়া করেনি তো, স্যার তাহলে ও কি করে মনে রাখছে? স্যার ওর ওটাই মানে টার্গেট যে ও বিক্রি তোর কি করতে হবে জানে, এবং তুই তো লেখাপড়া করিয়েছিস, তোদের কোচবিহারে কজন লেখাপড়া করেছে তুই আমাকে বলতো দেখিনি? যে কোনো জায়গায় সবাই লেখাপড়া করে, তুই বলতো দেখি গোলাম। আমি এখন খড়গপুর থেকে ক্লাস নিচ্ছি, খড়গপুর শহরে সবাই পড়াশোনা করছে না, তা তোর কাজ তো এটা, তো তুই এটা ভালো পারবি নাকি ওই ফুচকাওয়ালা পারবে? তেমনি ওই ফুচকাওয়ালা যে কাজটা করছে তুই পারবি, যেটা নিয়ে তুই এক্ষুনি বলতে যাচ্ছিলি স্যার ওর কাজ তো ওইটাই, তো তোর কাজটা কি? কাজ করা? আর জীবনে আগে সরি বল, আর কোনোদিন বলবি না। সরি, কিন্তু ব্যাস। আমি ওটা বলতে চাইনি। আর তুমি কি বলতে চাইছো আমি বুঝি ব্যাপারগুলো, হ্যাঁ আমার উপর দিয়ে যেও না, আমি ঘাস খেয়ে বড় হইনি, 10 বছর ধরে এই লাইনে আছি তো, তোমাদের নিয়েই আমার ব্যাপার, স্টুডেন্ট মাইন্ড আমি খুব ভালো করে বুঝি, যে কোনো স্যারই বোঝেন, স্টুডেন্ট সাইকোলজি সেটাকে বলা হয়। স্যার আবার বলে স্যার। খিলাফত মুভমেন্ট 24শে নভেম্বর মনে হয়। বই থেকে বল, বল জীবন মুখোপাধ্যায়ের বই থেকে বল। হ্যাঁ বই বের করলাম তো।
হ্যাঁ দেখ, খিলাফত নন কোঅপারেশন দুটো পদ্ধতিগত ব্যাপারটা আলাদা, কিন্তু গান্ধীজি যেটা চেয়েছিলেন না, গান্ধী চেয়েছিলেন হিন্দু মুসলিম ইউনিটি, এইটা উনি চেয়েছিলেন ইউনিটি। খিলাফতটাকে সাপোর্ট করার দুটো মূল লক্ষ্য আছে। এক হচ্ছে যেটা বলে দিলাম হিন্দু মুসলিম ইউনিটি, দেখ আমি লিখে দিচ্ছি, পারবি তোরা, কোনো অসুবিধা, হিন্দু মুসলিম ইউনিটি। একটা হচ্ছে খলিফার যে সম্মান, খলিফার যে রেসপেক্ট, এই ব্যাপারটা সূত্র ধরেও কিন্তু ব্যাপারটা চলে আসছে। গান্ধীজির মূল লক্ষ্য কিন্তু এই জায়গাগুলো ছিল। সুতরাং আলটিমেট মোটিভ হচ্ছে সেকেন্ড পয়েন্টটা, এইটাকে লক্ষ্য কেন্দ্র করে উনি নন কোঅপারেটিভ এবং খিলাফতটাকে একসাথে শুরু করেছিলেন, একসাথে, একই সাথে 1920 সালে। এবং এই নন কোঅপারেশন আন্দোলনটা শেষ হয়ে যাচ্ছে 1922-এ চৌরি-চৌরা আন্দোলনের জন্য। তাহলে এনসিএমটা কি শিখলাম আমরা, একদম উপরে টাকা লিখছি আমি, এনসিএমটা কি শিখলাম 1920 থেকে 22, এটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট। নন কোঅপারেশন, তাহলে তোমরা বলো কিসের সাথে কোঅপারেশন না করার কথা বলা হয়েছে, বলে ফেলো কিসের সাথে? ব্রিটিশ সরকারের সাথে। আচ্ছা বললাম, আজকে যে যারা জামা কাপড় পরছে ওরা সেই সময়, সেটা তো ব্রিটিশদের যারা জামা কাপড়, তাহলে সেটাও ত্যাগ করা উচিত। হ্যাঁ স্যার। তাহলে ত্যাগ করলে দিগম্বর হয়ে যাবে তো তারা, তাহলে তার জন্য কি করা উচিত? তার জন্য স্বদেশী কোনো কিছু করা উচিত। স্বদেশী করে কি লাভ? জামা কাপড়টা পরবে কোথা দিয়ে সেটা বল, ভাব দিয়ে আবার চটপট বল, কি দিয়ে কি জামা কাপড় বানিয়ে পরবে ওরা, তাড়াতাড়ি বলো সবাই। সুতো। হ্যাঁ সুতো, মানে কিসের সুতো, কি দিয়ে বানাবে সুতোটা? চরকা। হ্যাঁ ভেরি গুড, সেটাই তো ডব্লিউবিসিএস এ দেয় যে নন কোঅপারেশন মুভমেন্টের সিম্বলটা কি, লোকে আকাশের দিকে তাকায় বলে এ আবার কি কোশ্চেন, এটাই সলিড প্রশ্ন। সিন্ধু সভ্যতায় যদি বলা হয় যে যে ইটগুলো সিন্ধু সভ্যতায় তৈরি হয় সেই ইটের মাপগুলো এক, জানিস তো সব মাপ এক, সব কটাই 1 নাম্বার ইট, 2 নাম্বার 3 নাম্বার না, এখনকার দিনের মতো। তো সিন্ধু সভ্যতায় কোশ্চেন আছে ডব্লিউবিসিএস এ যে ইটগুলো পোড়ানোর পদ্ধতিটা কি, বোঝ বোঝ, তোরা কি বললাম, তোরা পড়ে আছিস সিন্ধু সভ্যতা, আরবান সভ্যতা, সিন্ধু সভ্যতার লোকেরা পিক্টোগ্রাফিক, এই নিয়ে তোরা পড়ে আছিস। আর কোশ্চেন আসছে কি, যে ইটগুলো পোড়ানোর পদ্ধতিটা কি, ভাব। কই পড়াতে বসে তো তোরা কখনো জিজ্ঞেস করিস নি আমাকে, সন্দীপ স্যার বলুন তো ইটগুলো কিভাবে পড়াতো। তোদের মনের মধ্যে যে কোশ্চেন গুলো আছে, লজ্জা পাওয়ার জন্য বলিস না স্যারদের কাছে, সেই প্রশ্নগুলোই এখনকার দিনে আসছে। ফ্ল্যাট কোশ্চেন এখন আর আসবে না বাবা, আমি বারবার বলছি, যেগুলো আসবে সেগুলো রাইট করে চাকরি পাবি না, সত্যি বলছি। যেগুলো আসবে ফ্ল্যাট কোশ্চেন, মানে কমন পেয়েছিস বলে লাফালাফি করছিস, ওই কোশ্চেন গুলো ধর পুরো রাইট করেছিস তো চাকরি হবে না তো। কারণ ওই কোশ্চেনের সংখ্যা 20 থেকে 25টা বড় জোর, মানে 50-এর মধ্যে বিসিএসপিতে হবে না। ইতিহাসে 50-এর মধ্যে 25 মানে আর কোন সাবজেক্টের কেউ তোদের কোনোদিন উদ্ধার করতে পারবে না, বাঁচাতেই পারবে না, অসম্ভব ব্যাপার। সুতরাং ওখানেই তো হেরে গেলি, পরীক্ষাটা না দেওয়া না দেওয়া একই ব্যাপার। 50-এ 25 মানে হয়ে গেল, দা এন্ড। আসছে বছর আবার দুর্গাপুজোর মতো পিলিতে আবার বলবো, 25 থেকে তোকে 40-এ গেইন করতে গেলে তোদেরকে যে 15টা মার্কস পেতে হবে, সেখানে এখন টেরা হতে হবে, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, সুতরাং আঙ্গুলটা বেঁকাও। তোদেরকে সেইভাবেই তো পড়াচ্ছি আমি, যে নন কোঅপারেশন কার সাথে না, ব্রিটিশদের সাথে। তো কিভাবে, শুধু মুখ দেখাতে কি বন্ধ? তাদের স্কুল কলেজ উপাধি সবকিছু ত্যাগ করা, জামা কাপড়টাও তো ইনক্লুড। তো সেইটা যদি ছেড়ে দেয় তো কি দিগম্বর হয়ে ঘুরবে গোটা ভারতবর্ষে সবাই নাঙ্গা, এ কি ছেলে মেয়ে নির্বিশেষে। সুতরাং কিছু তো পড়বে, তো পড়তে হবে কোথা দিয়ে? গান্ধীজির যে কনসেপ্টটা, যে কনসেপ্ট ছিল গান্ধীজির, যে স্বদেশী যে দ্রব্য, এবং উনি ম্যানুয়াল লেবারের উপর মহাত্মা গান্ধী ভীষণভাবে জোর দিতেন। ম্যানুয়াল লেবার, ম্যানুয়াল বলছে মানে হাতের যে কাজকর্ম। দেখবে আগেকার দিনে মা বা এখনো দেখবি অনেকে শিলনোড়ায় বাটে মশলাপাতি, খুব কম কিন্তু বাটে। অনেকে দেখবি মিক্সিতে করে, মিক্সিতে ফাইন পেস্ট অনেক হয়, সে আমিও জানি তোরাও জানিস,
কিন্তু টেস্ট সবচেয়ে বেশি কিসে জানিস? ওই শিলে বাটা। বল কেন? কারণ মশলা বাটার ওটাই নিয়ম যে খুব বেশি পিষলে হবে না, আবার মোটা মোটা দানা থাকলেও হবে না, একটুখানি মানে দুটোর মিক্সচার থাকতে হবে, মানে মিহিও হবে। মশলাটা যত পেশাই হবে না ততই ওর সেন্ট বাড়ে। অন্যভাবে নিবি না, মাংস দেখবি যত কষাবি ততই তার টেস্ট বাড়ে, নাহলে দেখবি একটা গন্ধ বেরোয়, কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। রাইট? পড়াশোনা। আমি শেফ? ছিলেন মানে কি আগের জন্মে বলছিস? না না স্যার, এই জন্মে। বাবা মাধ্যমিকের পর এইচএস থাকতে যার বাবা উপরে চলে যায় না, এই সিচুয়েশনে মানুষ জানিস তো বয়স কম থাকলেও অনেক বড় হয়ে যায়। সবকিছুই করতে হয়েছে বাবা, কিছু করার নেই। কি করে দেবে আমাকে বলতো দেখিনি? বাবা তো আর কোটি কোটি টাকা অ্যাকাউন্টে রেখে যায়নি রে, কিন্তু জীবনে একটা জিনিস শিখিয়েছিল। স্যার আমারও তো একই অবস্থা। এই কথাই তো বলছি, তুমিও পারবে, তুমিও জানো সবকিছু, লড়াই কাকে বলে। আমি তো বলছি, তুমি বলে না, আমি বলে না। আজকে সমস্ত মানুষরা যারা লড়াই করছে, কি জন্য লড়াই করছে? বেঁচে থাকার জন্য। তো রান্না বান্না পারি, এখনো পারি। তো এইগুলো হচ্ছে রান্নার গুণ, এগুলো রান্নার টেকনিক গুলো জানতে হবে। দেখবি চিলি চিকেন কাউকে রান্না করতে দিবি, চিলি চিকেন রান্না করে ফেলবে। আমি যদি বলি চিলি চিকেনে কোনটা দেয় না, যেটা মাঞ্চুরিয়ানে দেয়, দেখবি আকাশের দিকে তাকিয়ে থাকবি। তার মানে স্যার, মানেটা ওটাই, হোটেলের রান্না খেয়ে লাভ নেই বাবা, ওখানে মাংসটা ভাজা আলাদা রাখাই থাকে। এবার তুই যা চাইবি তার মধ্যে গুষ্টির পিন্ডি অ্যাড করে নাম দিয়ে তোকে দিয়ে দিল, একই জিনিস। চিলি চিকেনে পেঁয়াজ থাকে, অনিয়ন। মাঞ্চুরিয়ানে কোনোদিন পেঁয়াজ দিতে নেই, যদি দিয়ে দেয় সেটা গায়ের জোরে দেবে। আর সেটা খেয়ে যদি বলিস দারুণ হয়েছে, তাহলে তোর মতো মূর্খ আর নেই। তো ওটাই হচ্ছে আমার বক্তব্য তোমাদের সামনে। আমি যখন পড়তে বসেছি তখন একটা জিনিসের পুরো ক্লিয়ার ভিশনটা আমার চোখের সামনে থাকবে, আমার যেন কোনো নিজের মনে কোনো ডাউট না থাকে। আজকের গোলাম মনে রাখতে পারছে না, তার মানে কি কোথাও গোলাম কাবিরিয়া বা গোলামের মতো তোরা যারা অনলাইন করছিস বা যারা রেকর্ডিং শুনবি, যা ইউটিউবে যারা শুনবে, তাদের মনে একটা ভয় কাজ করবে। ভয় কেন কাজ করবে না বল? যদি আমার পড়াশোনাটা ঠিকঠাক থাকে তাহলে আমার ভয় পাবো না। তার মানে কি, দ্যাট ইজ ওটা আমার কনফিডেন্ট। গোলামের তার মানে ওর মুখের সামনে আমি বলছি, ওর ভালোর জন্যই বলছি, সবার ভালোর জন্য বলছি। কনফিডেন্ট না থাকলে কোনো পড়াশোনা যদি না করে তো মানুষের এমনি ভয়, অমনিও ভয়, ভয় কাটানো যাবে না। আমিও পারবো না, আমি যতই মোটিভেটেড কোন রকম কথাবার্তা বলি না কেন, কিচ্ছু হবে না। সাময়িক মনে একটা জোর পাবি, আবার যে কেসেই। তো আমাকে এইভাবে চিন্তা করতে হবে। নন কর্পোরেশন মুভমেন্টে সবাই যে ছেড়ে যায়, গান্ধী এনকারেজমেন্ট কিসে দিয়েছিলেন? উনি কিন্তু সোশ্যাল ওয়ার্ক মানে কনস্ট্রাকটিভ প্রোগ্রামের উপর ভীষণভাবে মহাত্মা গান্ধী গায়ে জোর দিয়েছেন। কনস্ট্রাকটিভ গঠনমূলক কাজকর্ম তিনি করেছেন। তিনি ভীষণভাবে চাইতেন যে মানুষ সেলফ সাফিসিয়েন্ট ওঠে। এইগুলো তোরা মেয়েরা যারা অনলাইনে ডাইরেক্ট ক্লাস করছিস, তোরা যদি ভাবিস তোদের জীবনটা সেই রান্নাঘরে স্বামীর মানে পরছায়ায় আমিও বড় হব, হ্যাঁ, তাহলে হয়ে গেল। তাহলে তাহলে তোদের সাথে আমাদের পুরনো মেয়েদের আর কোনো তফাৎ নেই। পরে আবার বলিস না সোসাইটিটা বড্ড পুরুষতান্ত্রিক, আমাদের বাঁচতেই দেয় না, কিছু মনে করিস না, ডোন্ট মাইন্ড। তোরা নিজেরাই ঠিক নেই। এই জন্য কি ছেলে কি মেয়ে কোনো ডিফারেন্সিয়েশন আমি দেখি না। আমি এইটুকু মনে একদম কথা ঠিক। হ্যাঁ, আমি কি ছেলে কি মেয়ে, আমার কাছে বাবা সবাই সমান, বিশ্বাস কর। আমি তো মনে প্রাণে চাই, কারণ আমার অন্যভাবে নিবি না, ডোন্ট টেক ইট পার্সোনালি। মানে আমার যে ওয়াইফ, সে কিন্তু বিয়ের পরে চাকরি পেয়েছে। সুতরাং যদি বলিস যে সংসার থাকা অবস্থায় চাকরি পাওয়া সম্ভব না, আর যদি বলিস যে এখন পাওয়া সম্ভব না, তা কবে করবি? চাকরি পেতে হবে। এখন যা জিনিসপত্রের দাম পড়েছে, নিজেরা ভাবিস না, একটা 1 লিটার তেল 200 টাকা, মামদোবাজি। 1 লিটার একটা তেল 200 টাকা, ইয়ার কি মারার জায়গা। একটা চিকেন, ওটা কেউ খায় না, মাথায় দেয় মানুষ, তার দাম 250 টাকা, 240 টাকা। কোথায় স্যার আছে? পেট্রোলের দামও বেড়ে গেছে। পেট্রোলের দাম না, বাইকে মরলে মনে হয় যেন মানে অন্যভাবে নিবি না, পেছনে ছ্যাঁকা লাগছে, এইরকম অবস্থা।
বাসে উঠবে মিনিমাম ভাড়া 15 টাকা। মানুষগুলো কোথায় যাবে? আজকে প্রচুর বাস কন্ডাক্টর যেগুলো পেপারে বেরোয় না সুইসাইড করছে রে, সুইসাইড। মানুষগুলোর কাজ তো সেই পড়াশোনা জানে না, তো তারা তো পড়াশোনা তাদের অভাবের জন্য করতে পারেনি, সিচুয়েশনে করতে পারেনি, তারা বাস ড্রাইভার, তারা বাস চলছে না রাস্তায়। তো রাস্তায় যদি বাস না চলে মালিকগুলো আকাশ থেকে পয়সা দেবে বাসওয়ালাদের? তো তুই ভাবিস না, তোদের নিজেদের মনে হয় না আজকে তোরা ডাইরেক্টলি ক্লাস করছিস তাদের থেকে তোরা অনেক বেশি বেটার, ফার বেটার? তো যখন তোরা এত কমফোর্ট জোনে আছিস তখন তোরা কেন পড়াশোনা করিস না? ওয়াই? কেন? ভাবিস, নিজেকে নিজে প্রশ্ন কর বাবা। আয়নায় যে চুল, মাথায় যে চুল আসাস, চোখের দিকে চোখে তাকাতে পারিস? লজ্জা লাগে না? আমি কেন বলছি, কেন বলতো আমি কথাগুলো বলতে পারি গায়ের জোরে? কারণ আমি নিজে, আমি দেখেছি, আমি অভাব নিজে দেখেছি রে বাবা, আমি অভাব নিজে দেখেছি। রাগ করিস না, অন্যভাবে নিস না, কম্পেয়ার করছি না। মুসুর ডাল বাজার থেকে কিনে এনে সেই ডাল ভিজিয়ে বেটে রোদে শুকিয়ে সেই বড়ি দিয়ে ঝোল করা হলো, আমি সেই ঝোল দিয়ে ভাত খেয়ে উঠে চলে গেছি। কি করব? কোথা থেকে আসবে? আকাশ থেকে আসবে? খুব গায়ে লাগে আমার, বিশ্বাস কর। এই যে পড়াশোনা করিস না না, তার মনে থাকছে না। কত ইজি বল বলাটা, কত ইজি বল। আমি যদি আজকে পড়াতে বসে যদি সব ভুলে যাই, তোদের যে কোশ্চেন গুলো তোরা করছিস যে আমার মনে নেই, আমার মনে নেই, কালকে ছাড়বি তো? আমার ক্লাস কালকে করবি তো? করবি না। আর ওই জায়গায় তোরা প্রফেশনালিজম দেখাবে, হ্যাঁ স্যার জানে না কিছু। তুই বেটা নিজে আজকে তোদের চ্যালেঞ্জ করছি আমি, কেন নিজে কেন পড়াশোনা করিস না? নিজে জানিস না? আরে ভাই তুই নিজেদের কথা ছেড়ে দে। ওই যে বুড়ো বুড়ি গুলো তোদের বাড়িতে রয়েছে, ওরা রোজ মরছে তোদের মুখের দিকে তাকিয়ে রে, শুধু আশায় দিন গনে যে তোরা কবে নিজের পায়ে দাঁড়াবি। কিচ্ছু তো চায় না। কিছু চেয়েছে যে আমাকে 10,000 টাকার একটা বেনারসি শাড়ি দে? বলেছে কখনো? বলেনি তো মুখ ফুটে। তো পৃথিবীতে যতই যে কেউ আসুক না কেন, মনে রাখবি ওই মানুষগুলো লিভিং গড, তাদের দুঃখ দিস না বাবা। আর একটা লোকও আছে, আমি ডাইরেক্ট বলছি, তেল মেরে কোনো কথা আমি পছন্দ করি না, আমি ডাইরেক্ট বলছি। এই যে তোদের স্যার নিলয় পাল, তো ওই লোকটার দিকে মুখিয়ে তোরা মনে করিস না যে পড়াশোনা করার দরকার আমাদের? ভালো করে কর, ভালো করে কর, পড়াশোনাগুলো কর। আমার কথাগুলো যদি ভুল বলে থাকি, আমি ডাইরেক্ট অনলাইনে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছি যে আই এম সরি বাবা, হাত জোর করে ক্ষমা চাইছি যে আমার ভুল হয়ে গেছে, কোনোদিন জীবনে আর বলবো না। আর যদি মনে হয় যে স্যার এই কথাগুলো সত্যি কথা, নিজের বিবেক যদি থাকে না, তাহলে প্লিজ অ্যাপ্রিসিয়েটেড কর। ওরে হেরে যাওয়াতে কোনো মানে মান সম্মান যাবে না, কোনো লজ্জা নেই তোদের, সত্যি বলছি। তোদের কোনো ভয় পাবি না। কিসের লজ্জা রে? পড়তে বসে নাই বা মনে থাকতে পারে। এই তো আমি জিজ্ঞেস করলাম গোলামকে যে ডেটটা কত, ও বললো স্যার ডেটটা মনে থাকে না। আমি বুঝিয়ে বললাম ওকে ঘটনাগুলো, মনে নাই থাকতে পারে, তাতে কি হয়েছে? কিন্তু কিছু জিনিস তো মনে রাখতে হবে না। যে সিম্বল গুলো কি ছিল, সিম্বল গুলো জানবো না? সিম্বল ছিল কি? ওই সুতোটা যে বললে, ভেরি গুড, সুন্দর উত্তর, কিন্তু সুতোটা আসছে কোথা থেকে? সুতোটা বানাচ্ছে কি দিয়ে? সুতোটাকে দড়ির মতো করে বানাবে, তবে তো একটা সুতোর সাথে আরেকটা সুতো লেগে একটা বস্ত্র তৈরি হবে। যে বস্ত্র তৈরি হবে তার নাম তো খাদি, রাইট? এবং খাদি কি দিয়ে তৈরি হয়? চরকা। একই না? সবাই বলো, রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পয়লা আগস্ট 1920 সালে এটাই হচ্ছে ফাইনাল ডেট। বইয়ে যে ডেটই থাকুক না কেন, দিস ইজ দ্য ফাইনাল ডেট। অর্থাৎ নন কর্পোরেশন এবং খিলাফত একসাথে 1 আগস্ট শুরু হচ্ছে, যেদিনে কিন্তু বাল গঙ্গাধর তিলক মারা যাচ্ছেন। এটা একটু খেয়াল রাখতে হবে এই জায়গাগুলো। ইন্ডিয়ার মানে যে ফ্ল্যাগ ছিল আগে, সেখানে তো স্যার মানে চরকার ছবি দেওয়া থাকতো আগে, মানে দেখেছিলাম আর কি একবার। এক্স্যাক্টলি, চরকার ছবি দেওয়া থাকতো তো, ঠিকই তো। স্যার অসহযোগ আর খিলাফত দুটোই কি 1 আগস্ট তাহলে শুরু হয়েছিল? একদম ফাইনালি বলছি, কিন্তু ফাইনাল অ্যাসল্টের কথা আমি বললাম। অর্থাৎ খিলাফত কমিটি যে ডেটটা ফিক্স করেছিল, আর তোমার কংগ্রেস ওয়ার্কিং কমিটি নন কর্পোরেশনের যে ডেটটা ফিক্স করেছিল, সেই ডেটও কিন্তু আলাদা।
কিন্তু যদি বলো স্টার্ট, যদি বলো ফাইনাল স্টার্ট যদি বলো, তাহলে অপশানে ডেফিনেটলি 1 আগস্ট থাকবে। তাহলে অরিজিনাল অ্যান্সারটা কিন্তু 1 আগস্ট। এই নিয়ে মানে কন্ট্রোভার্সি প্রচুর রয়েছে এই কারণে, কারণ মানুষ ভুলে যায় যে ওয়ার্কিং কমিটির যে ডিসিশন আর খিলাফত কমিটির যে ডিসিশন এই দুটো আলাদা, বাট দুটো কিন্তু স্টার্ট হচ্ছে 1 আগস্ট 1920 সাল। এইটা মাথায় রাখবে, ব্যাস তাহলেই হবে। কারণ দুটো আন্দোলন একসাথেই শুরু হয়েছিল, আলাদাভাবে কিন্তু হয়নি। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম ওই যে স্যার মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, তাহলে কি স্যার এই সময় গানটা কি হয়েছিল? না 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 মানে না এই না। ওটা হচ্ছে তোমার হ্যাঁ। বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, পার্টিশন অফ বেঙ্গল। আচ্ছা পার্টিশন অফ বেঙ্গল, স্বদেশী মুভমেন্ট, পার্টিশন অফ বেঙ্গল, এই সময় না। আর নন কর্পোরেশন মুভমেন্টটা কিরকম? নন কর্পোরেশন মুভমেন্টটা থেকে একটাই কোশ্চেন আসে, কোশ্চেনটা হচ্ছে যে এটা হচ্ছে ফার্স্ট মাস মুভমেন্ট, ফার্স্ট মাস মুভমেন্ট ইন ট্রু সেন্স, অল ইন্ডিয়া ফার্স্ট মাস মুভমেন্ট। জনগণের প্রচুর আন্দোলন হয়েছিল, বা মাস বেসড যদি বলো সেটাও বলতে পারো। আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ও তো এই সময় অল ইন্ডিয়া একটা পলিটিক্যাল বডিতে পরিণত হয়েছিল, কনভার্ট হয়েছিল। অর্থাৎ ন্যাশনাল কংগ্রেস ও রেসপেক্ট ব্যাপারটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এবং এই সময়টায় 20 থেকে মানে 1916 থেকে গান্ধীজি জয়েনিং করার পর থেকে অলরেডি ওর একটা বিশেষ একটা আভিজাত্যপূর্ণ ব্যাপার চলে আসছে। কিন্তু ও কিন্তু একটা অল ইন্ডিয়া প্ল্যাটফর্ম, অল ইন্ডিয়া অর্গানাইজেশনে, পলিটিক্যাল অর্গানাইজেশনে পরিণত হয়েছিল এই নন কর্পোরেশন মুভমেন্ট চলাকালীন। এইটা একটু, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে ওই 1920-তে যেটা সেপ্টেম্বরে একটা ক্যালকাটা স্পেশাল সেশন হয়েছিল, ওটাতে তো মানে ওই নন কোঅপারেশন মুভমেন্ট মানে একটা জায়গাতে পড়েছিলাম যে ওখানে প্রপোজ করা হয়েছিল এর জন্য, নন কোঅপারেশন মুভমেন্টের জন্য। হ্যাঁ, তাহলে স্যার 1 আগস্ট থেকে কি করে স্টার্ট হচ্ছে স্যার? না বিষয়টা হচ্ছে যে প্রপোজালের যে ব্যাপারটা, ওর ইনিশিয়েটিভ কিন্তু আগেই নিয়ে নিচ্ছে নাগপুর সেশনে। ইনিশিয়েটিভ যেটা বলা হয় সেটা কিন্তু আগেই নেওয়া হচ্ছে ডিসিশনটা। এবার পরবর্তীকালে সেটা নিয়ে ধরো কাজকর্ম চলছে, প্রপোজাল চলছে, তো সেটা চলতে পারে, সেটা নিয়ে কোনো কথা না। নাগপুর সেশনটা হয়েছিল, কিন্তু সেটা নাগপুর সেশন 1920 ডিসেম্বরে হয়েছিল, সেটা ক্যালকাটা সেশনটা তার আগে হয়েছিল তো স্যার। স্যার ও যেটা বলছে ক্যালকাটা সেশনে সেটা ইমার্জেন্সি সেশন হয়, এবং নাগপুর ফাইনাল সেশনে সেটা পাস হয়। আচ্ছা আচ্ছা, সেইটা বলছে তো। হ্যাঁ সেটা বলছে। বুঝতে পেরেছি। ওটা ওটা মানে কলকাতাতে যেটা সেশন হয়েছিল সেটা ফাইনাল সেশন ছিল না, সেটা মানে ইমার্জেন্সি একটা সেশন ডাকা হয়। সেটা স্পেশাল সেশন করা হয়েছিল একটা হ্যাঁ। সেপ্টেম্বরে, যেটা তো আর সেটা নাগপুর ফাইনাল সেশনে গিয়ে দেওয়া হয়েছিল ওটাই তো। হ্যাঁ, আর নাগপুর সেশনে পাস হয়। হ্যাঁ আমি যেটা বলতে চাইছি স্যার, তাহলে আপনি যে বললেন 1 আগস্ট থেকেই নন কোঅপারেশন মুভমেন্টটা স্টার্ট হয়েছে, তাহলে প্রপোজালটা তো তার পরে রাখা হচ্ছে, যেটা কলকাতা স্পেশাল সেশনে আসছে সেপ্টেম্বরে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখে নিচ্ছি। আমি তাহলে, হ্যাঁ আমাকে তাহলে একটু টাইম দাও, আমি তাহলে দেখে বলবো। হ্যাঁ ওটা আমি আচ্ছা দেখে স্যার। নিচ্ছি, ওটা আমি দেখে নিচ্ছি, মাথায় রইলো, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, লর্ড রিডিং 1921 থেকে 26-এর মধ্যে আসছে চৌরি চৌড়া যে ঘটনাটা ঘটছে, চৌরি চৌড়া, এই ঘটনাটা কি কেউ বলতে পারবে? স্যার ওই সেটা পুলিশ ফাঁড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেয়। একটা পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, 22 জন পুলিশ অফিসার মারা গিয়েছিলেন। ওকে, কিন্তু এখানে উইথড্র করছে যেটা নন কোঅপারেশন মুভমেন্টটা, উইথড্রর ব্যাপারটা মানে কেন করছে গান্ধীজি? স্যার এটা তো এই চৌরি চৌরা ঘটনাটার মানে জন্যই গান্ধীজি ওটা উইথড্র করে নিয়েছিলেন। স্যার ওর মেইন মোটিভ ছিল যে সেখানে কোনো হিংসা হবে না, অহিংসামূলক আন্দোলন হবে। অহিংস ব্যাপারটা কিন্তু এখানে যেহেতু হিংসা থাকলো হয় না, সেজন্যই ওই জন্য উইথড্র করা হয়। তুলে নেওয়া হয়েছে। আর একটা ব্যাপার হতে পারে যে এই ঘটনার পরে যে নেতৃত্ব যারা আছে সেই নেতৃত্বদের অ্যারেস্ট করতে পারে গভর্নমেন্ট, সেই ভয়ে হয়তো তুলে নিতে পারে আর কি। মেইনটা হচ্ছে তোমার অহিংস,
গান্ধীজি যেটা ভয় পেয়েছিলেন যে অহিংস যদি চলে যায়, মানে অহিংস এই ব্যাপারটা তো চলে গেল, মানে এতটা হিংস্র কার্যকলাপ সেটা মহাত্মা গান্ধী মনে প্রাণে কখনো চাননি। এতে ব্রিটিশদের অত্যাচার যদি আরো বহুগুণে বেড়ে গিয়ে যদি আন্দোলনটা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, তাহলে তো ভবিষ্যতে আর কোনো আন্দোলন করার সুযোগ রইল না। তো এটা ভেবেই কিন্তু এটা উইথড্র হয়েছিল। যে জায়গায় বসে এই কল অফ করা হয়েছিল, মানে উইথড্র করে নেওয়া হয়েছিল, পোস্টপন্ড করা হয়েছিল, সেই জায়গাটার নাম বলো তো কেউ। স্যার বরদলি। বরদৌলি তালুক, ভেরি গুড। কোন জায়গা বরদৌলি? ইউপি। ইউপি। গুজরাট না ইউপি? ফাইনাল বলো। গুজরাট স্যার। ওকে, থ্যাংক ইউ। গুজরাট, বরদৌলি বা বরদৌলি বলে অনেক জায়গায়, গুজরাট। এই যে এই বানানটা, সরি এই বানানটা হতে পারে, কোন জায়গায় বরদৌলি লেখা থাকবে, কোন জায়গায় বরদৌলি লেখা থাকে, একই ব্যাপার। বরদৌলি নিয়ে আর কোনো ঘটনা কারোর জানো? হ্যাঁ স্যার, বলো। বারদৌলি যে সত্যাগ্রহ হয়েছিল সেখানে কি যেন বলে, সর্দার বল্লভভাই প্যাটেল নেতৃত্ব দেন এবং সেখানকার মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার টাইটেল দেন। ব্যাস, থ্যাংক ইউ, ঝামেলা শেষ। ভেরি গুড। মোপলা রিবিলিয়ন, মোপলা বিদ্রোহটা হয়েছিল কেরালাতে 1921 সালে। এটা একটা ঘটনা, গান্ধীর মূল আন্দোলনের সাথে এটার কোনো কানেক্টিভিটি সেভাবে নেই। আরেকটা হয়েছিল রিপিল অফ প্রেস অ্যাক্ট 1910 সালে এন্ড রাওলাট অ্যাক্ট অফ 1919, 1919 সালে, যেটা রাওলাট অ্যাক্টের যে প্রবলেমটা, মানে যেটা হয়েছিল 1919-এর যে ঘটনা, সেই ঘটনার সাথে এর কানেক্টিভিটি, মানে লর্ড রিডিং এর সময়কালের কানেক্টিভিটি সেইভাবে নেই, কিন্তু তার আফটারম্যাথ, মানে হচ্ছে তার ভবিষ্যতে যে টেনশন বলো বা যে ধরনের বাতাবরণ, বা রাওলাট অ্যাক্ট একটা প্রতিক্রিয়াশীল আইন, তার বিরুদ্ধে জনগণের মধ্যে ব্রিটিশ সরকারের প্রতি যে প্রচন্ড ঘৃণা, সেই যে একটা বাতাবরণ রয়েছে, সেই বাতাবরণের পরিবেশটা কিন্তু এই লর্ড রিডিংকেও কিন্তু ফেস করতে হয়েছে। তার মানে হচ্ছে ফেস করতে হয়েছে বলতে জনগণের মনে, মানে ক্ষততে যে প্রলেপ লাগানোর যে ব্যাপারটা, অর্থাৎ চিন্তা ভাবনা করছেন লর্ড রিডিং যে কোনোভাবে যদি কিছুভাবে ভারতীয়দের যদি মন পাওয়া যায়, তো এই মন পাওয়ার সূত্র ধরেই কিন্তু এই রিপিল ব্যাপারটা আছে, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা অ্যাবলিউশন অফ কটন এক্সাইজ, এই জায়গাগুলো আসছে লর্ড রিডিং এর সময়কাল। আর 1921 থেকে 26-এর মধ্যে দেখো, 22 সালে চৌরি চৌরা ঘটনার পর থেকে, নন কোঅপারেশন মুভমেন্টের পর থেকে আমরা জানি গান্ধীজির নেক্সট বা ফিউচার যে সত্যাগ্রহ আন্দোলন হচ্ছে সেটা হচ্ছে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট মানে আইন অমান্য আন্দোলন, সেটা শুরু হচ্ছে 1930 দিয়ে। কেউ আমাকে বলো তো দেখি তোমাদের মধ্যে, যে এই যে চৌরি চৌরা ঘটনা হয়ে গেল 22, মানে মোটামুটি ওই 23 থেকে 26, মানে এই লর্ড রিডিং এর সময়কালে গান্ধীজি কি কাজকর্ম করেছিলেন কেউ বলতে পারবে? বলো দেখি। হ্যালো, শোনা গেছে কথাগুলো? হ্যাঁ স্যার। ভাবছি। 1900, আচ্ছা চিন্তা করো, কোনো অসুবিধা নেই, বা এই যে স্ক্রিনটা যেটা দেখাচ্ছি সেটা তোমরা দেখতে পারো, আমি সময় দিচ্ছি, অসুবিধা নেই, ভাবো। পারবে? না স্যার, মনে হচ্ছে না স্যার। আর কেউ চেষ্টা করো, মানে একটা ঘটনা না, মানে অনেকভাবে চিন্তা করতে পারো, কোনো অসুবিধা নেই, পরপর জাস্ট একটু ভাবার চেষ্টা করো। স্যার গান্ধীজির অ্যাক্টিভিটি। হ্যাঁ বলো, কি বললো বলো। স্যার মানে একটাই, মানে বলা যায় যে
ওই যে কি যেন বলে 21 না ওটা কত না, ঘটনাটা কি? ঘটনাটা যে স্বরাজ্য দল তৈরি হয় না, না, স্বরাজ্য দলের সাথে মহাত্মা গান্ধীর কি সম্পর্ক? না মহাত্মা গান্ধী সম্পর্কে মানে একটা ভালো একটা ঘটনা আর কি। হ্যাঁ, মহাত্মা সেটাই গান্ধী শুনি না। মানে কি জানো তো, নন কর্পোরেশন মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন মানেই মহাত্মা গান্ধী, এটা আমরা জানি। কথাটা হচ্ছে এর মাঝে লোকটা সারা জীবন কিছু করেনি, কিছু করেনি, তা কি হতে পারে? হতে পারে না। আমি সেটাই জিজ্ঞেস করছি, কি করেছে লোকটা? আপনি বলে দেন। না, বলে তো দেবো, বলে দিলেই তো হয়ে গেল, ফিনিশ। আমি সেটা চাইছি না, আমি চাইছি যে একটু মনে করে বলার চেষ্টা করো কি হচ্ছে কেসটা। স্যার এমনি গান্ধীজি স্যার স্পেসিফিক ওরকম করে মনে নেই, কিছু কিছু ঘটনা মনে আসছে, কিন্তু গান্ধীজি পারবো না। দেখো, বিষয়টা হচ্ছে পরিষ্কার, আমি বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে যে মহাত্মা গান্ধী 1922 সালে যখন এটা কল অফ করছেন চৌরি চৌড়ার ঘটনাটা নিয়ে, এবং 21 জন কনস্টেবল এবং 22 জন যে 21 জন কনস্টেবল এবং টোটাল 22 এবং একজন যে সাব ইন্সপেক্টর, ওকে, এই পুরোটা যে মারা গিয়েছিলেন তার সেই সূত্র ধরে চৌরি চৌড়া হচ্ছে উত্তরপ্রদেশের গোরখপুরের একটা ঘটনা, সেখানে গান্ধীজি কল অফ করছেন এবং বারদৌলির ডিসিশনে এটাই ডিসিশন নেওয়া হয়েছিল। কিন্তু আফটার দ্যাট ব্যাপারটা হচ্ছে উনি কখনোই রিজাইন করেননি কংগ্রেস থেকে, বা সরাসরি পলিটিক্সেও উনি যোগদান করেননি। এইটা মনে রাখবে। ভারতবর্ষে তখন তাহলে কি চলছিল? কিছুই না। বিষয়টা হচ্ছে 1924 সালে বেলগাঁও সেশনে, গোলাম আর বলতে হবে, বেলগাঁওতে প্রথম আর শেষবারের জন্য সভাপতিত্ব করেছিলেন। হ্যাঁ স্যার, এইটাই তো, বেলগাঁও সেশনে হ্যাঁ, প্রেসিডেন্ট থাকে। এইটা তোদের মনে পড়লো না? ওই জন্য তো তোদের আমি এতক্ষণ ধরে সময়টা কাটাচ্ছিলাম যে কি করেছে লোকটা। এই বেলগাঁও সেশনে, গান্ধীজি প্রথম এবং শেষবারের জন্য একমাত্র সেশন যেখানে মহাত্মা গান্ধী ইনভলভ হয়েছিলেন, বেলগাঁও। কোথাকার বেলগাঁও? বেলগাঁও জায়গাটা কোথায়? কর্ণাটক। বেলগাঁও মনে হয় না, মাদ্রাস। কর্ণাটক স্যার। ভেরি গুড। বেলগাঁও হচ্ছে কর্ণাটক। কর্ণাটক। ভেরি গুড, ভেরি গুড। কর্ণাটক। ওকে, ভেরি গুড। তো তিনি সেখানে যোগদান করেছিলেন। এছাড়া কনস্ট্রাকটিভ বিভিন্ন প্রোগ্রামগুলো হয়েছিল, বিভিন্ন প্রোগ্রাম। আমি গোলামের কাছে যাব। গোলাম, তুই যে বললি যে বারদৌলি সত্যাগ্রহ বল্লভ ভাই প্যাটেল অংশগ্রহণ করেছিলেন, করলেন, সে করলেন, হ্যান ক্যারেঙ্গা ত্যান ক্যারেঙ্গা, ঠিক আছে। আমাদের সবাইকে যদি আমি একটা কনসেপচুয়াল কোশ্চেন করি, কোশ্চেনটা হচ্ছে যে ফার্স্ট রিয়েলি সাকসেসফুল সত্যাগ্রহ মুভমেন্ট ইন ইন্ডিয়া, তাহলে অ্যান্সার কি হবে? বল দেখি, সবাই সবাই চিন্তা করো পজিটিভলি। স্যার এই চম্পরণটাই তো হবে। না স্যার, ওটা বারদৌলি সত্যাগ্রহ হবে। আর কেউ বলো। যত আন্দোলন উনি করেছেন, নাটাল, চম্পারণ থেকে শুরু করে, না না, রিজিওনাল গুলো বাদ দিতে হবে। চম্পারণ, আহমেদাবাদ, খেদা আনবে না এর মধ্যে, কারণ এগুলো সব রিজিওনাল, আঞ্চলিক। তাহলে স্যার কি নন কর্পোরেশন হবে? আচ্ছা, সেটা যদি সাকসেসফুল হয় তাহলে উইথড্রর ব্যাপারটা আচানক হলো কেন? তাহলে হলো না। সিডিএম যদি সাকসেসফুল হয় তাহলে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কেন চলে এলো? কুইট ইন্ডিয়া মুভমেন্টে আবার গান্ধীজি সরাসরি ছিলেনও না। তার মানে মহাত্মা গান্ধীর প্রথম সারির কোনো আন্দোলনই কিন্তু রিয়েলি সাকসেসফুল সত্যাগ্রহ নয়। গোলামকে আমি কি জিজ্ঞেস করলাম? বারদৌলি নিয়ে বল্লভ ভাই প্যাটেল, তার মানে ওর মাথায় কারেন্ট, হ্যাঁ, ওর মাথায় কারেন্ট চলে আসার কথা এতক্ষণে যে নিশ্চয়ই বরদৌলি না, নিশ্চয়ই বল্লভ ভাই প্যাটেল আর কোনো সত্যাগ্রহের সাথে নিশ্চয়ই ডেফিনেটলি এঙ্গেজ ছিলেন।
and which is the first really successful সত্যাগ্রহ মুভমেন্ট ইন ইন্ডিয়া, এবং যেটা গুজরাটেই শুরু হয়েছিল। আমি জানি না তোরা জানিস কিনা, গুজরাটেই এটা শুরু হয়েছিল 1923-24 সালে। হ্যাঁ, 1923 থেকে 24 সালের মধ্যে গুজরাটে বোরসাদ বলে একটা জায়গা আছে, বোরসাদ সত্যাগ্রহ। এই নামটা স্যার আমি শুনিনি। এটা শুনিসনি তো? এটা চট করে কিন্তু পাবি না, এইভাবে বইতে কিন্তু দুম করে পেয়ে যাবি না এটা। তো এইটা একটু মনে রাখার চেষ্টা করবি, এটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি বলে দিলাম, তোমরা লিখে নাও, লিখে নিতে পারো, কারণ যখন আমি পিডিএফ দেব স্ক্যান ফাইলগুলো তখন কিন্তু এই লেখাগুলো তো অবশ্যই থাকবে না, এই জন্য লিখে নাও। স্যার বোরসাদ, বোরসাদ একদম কনফার্ম, BORSAD। স্যার 1923 থেকে 24। 1923 থেকে 24। আমার মনে হয়েছে তোমাদের। হ্যাঁ বলো স্যার বলো। স্যার বলছি এটা তাহলে মানে গান্ধীজির হবে না তো, মানে গান্ধীজি এটার সাথে ইনভলভ ছিলেন কি? না 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 না, গান্ধীজির নামে, কারণ বল্লভভাই প্যাটেল তো তার একনিষ্ঠ শিষ্য ছিলেন, এই কারণে তার নামে এটাও ওয়ান কাইন্ড অফ সত্যাগ্রহ মুভমেন্ট রে, কিন্তু রিজিওনাল ভ্যারাইটি। এটা কেমন, এটা ছোটখাটো একটা জায়গার মধ্যে অথচ সাকসেসফুল হয়েছে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে স্যার। আর এছাড়াও তিনি বাদ বাকি কি করলেন না, বিভিন্ন কনস্ট্রাকটিভ প্রোগ্রাম গুলো করলেন। কনস্ট্রাকটিভ বিভিন্ন যে প্রোগ্রাম গুলো সেগুলো তিনি করেছিলেন এই সময়ের মধ্যে কম বেশি, মানে বিফোর সিডিএম। তার আগে তিনি কনস্ট্রাকটিভ বিভিন্ন প্রোগ্রাম গুলো হয়েছিল, বা সারা ভারতবর্ষে যে কমিউনিস্ট যে মুভমেন্ট গুলো হয়েছিল সেগুলো এর সাথে পড়াবো না, এটা আলাদা ঘটনা। জাস্ট এখানে কিন্তু এটা প্রত্যেকটা ভাইসরয়ের সময় কার্যাবলীগুলো হচ্ছে, আমি সেগুলোই বলছি। মার্ডার অফ স্বামী শুদ্ধানন্দ, কাকুরি ট্রেন রবারি 1925 সালে, কাকুরি যে ট্রেন যে লুট হয়েছিল, রেভিনিউ এবং আর্মসের জন্য যে লুটপাটগুলো করা হয়েছিল। এছাড়া মতিলাল নেহেরু এবং CR দাসের নেতৃত্বে 1923 সালে স্বরাজ্য পার্টি হয়, 1923 সালে স্বরাজ্য পার্টি। এবং এটা হওয়ার মূল কারণটা হচ্ছে গান্ধীজি যখন উইথড্র করলেন 1922 সালে, তখন বীতশ্রদ্ধ অনেকেই হয়েছিলেন, অনেক কংগ্রেসি লিডার যারা বীতশ্রদ্ধ হয়ে তারা নিজেদের মতো করে একটা পার্টি তারা অর্গানাইজ করেন, যেটা 1923 সালে, এবং এর ডেটটা হচ্ছে 1 জানুয়ারি 1923। লিখে নিতে পারো 1 জানুয়ারি, 1 জানুয়ারি স্বরাজ্য পার্টি গঠন করা হচ্ছে বা গঠিত হচ্ছে, স্বরাজ পার্টি বা স্বরাজ্য পার্টি। এবং এই স্বরাজ্য পার্টির যে ফার্স্ট জেনারেল সেক্রেটারি ছিলেন, এটা লিখে নিতে পারো, জেনারেল সেক্রেটারি মানে সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি। তো তার নাম মতিলাল নেহেরু। হ্যাঁ। আর ফার্স্ট প্রেসিডেন্ট, ভেরি গুড গোলাম, ফার্স্ট যে প্রেসিডেন্ট ছিলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস, CR দাস। ব্যাপারটা আলাদা এই কারণে যে স্বরাজ্য পার্টির প্রধান যে ইয়েটা, মানে মূল লক্ষ্য, এইম কি ছিল, স্বরাজ্য পার্টির মূল লক্ষ্য কি ছিল, সেটা হচ্ছে, মূল লক্ষ্যটা হচ্ছে, মানে যদি বাংলা ভাষায় বলতে হয় তাহলে বলি ঔপনিবেশিক সাহিত্য শাসন অর্জন। আই রিপিট, ঔপনিবেশিক সাহিত্য শাসন অর্জন করা, এটাই কিন্তু মূল লক্ষ্য ছিল, ঔপনিবেশিক সাহিত্য শাসন অর্জন করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য স্বরাজ্য পার্টির মূল লক্ষ্য আর কি। ক্লিয়ার হলো? তাহলে স্বরাজ্য পার্টি সম্পর্কে এইগুলো একটু ভালো করে তোমরা জানলে, আমি যেটুকু জানানো সেটুকু আমি একটু বলে দিলাম তোমরা, যে আমার মূল লক্ষ্য হচ্ছে লর্ড রিডিনের সময়কালে এই স্লাইডের মধ্যে যে কিছু ইনফরমেশন আছে সেটাকে আমি বলে দিলাম, যে দেখো ওনার সময় এই ঘটনাগুলো ঘটেছে। এরকম করলে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়া যাবে না, এটাকে আরো রুট মানে ভেতরে ঢুকতে হবে, আমি সেইভাবেই তোমাদের কিন্তু আমি পড়াচ্ছি, এটা একটু খেয়াল রাখবে। আর খুব সত্যি কথা বলতে কি, নিশ্চয়ই তোমরা আর একটা জিনিস পারবে, সেটা হচ্ছে যে কার সময় নন কোঅপারেশন মুভমেন্ট শুরু হচ্ছে বলো, কোন ভাইসরয়ের সময়, তাড়াতাড়ি বলো। চেমসফোর্ড।
ইয়েস। আর কার সময় এটা উইথড্র করা হচ্ছে তাড়াতাড়ি বলো। লর্ড রিডিং। ব্যাস হয়ে গেল। ভেরি গুড। আচ্ছা, আরেকটা কথা বললাম, এই যে বরদৌলি সত্যাগ্রহ বললি বল্লভভাই প্যাটেল, কিছু মেয়েদের নাম বলতে পারবি সেই রিলেটেড? স্যার এই মাত্র পারবো না, হ্যাঁ, কি নাম? বললাম এই মাত্র পারবো না বলতে, আচ্ছা ঠিক আছে, আমি বলে কিন্তু দিচ্ছি। পড়েছি। সারাবেন আছে, মিঠুবেন পাটিল আছে, হ্যাঁ এরা কম বেশি তা আসে না, পরীক্ষায় আসে না, জাস্ট আমি জিজ্ঞেস করলাম। আরউইন মারাত্মক ইম্পর্টেন্ট, and you know that কি গান্ধী আরউইন চুক্তিটা হয়েছিল 1931 শেষের দিকে আর কি। তো 1926 থেকে 31 হচ্ছে লর্ড আরউইনের সময়কাল। এই সময় সাইমন কমিশন কিন্তু ভারতবর্ষে আসছে। সাইমন কমিশন ও নিজেই একটা অসম্ভব ইম্পর্টেন্ট একটা মানে কমিশন আর কি, সাইমন কমিশন। তো কথাটা হচ্ছে এই কমিশনটার গঠিত হচ্ছে কবে, কেউ বলতে পারবে? এই 1927। স্যার 1927। ভেরি গুড। অ্যাপ্রক্সিমেটলি যদি ধরতে হয় তাহলে 8ই আগস্ট না, তোমার আমি বলে দিচ্ছি মনে করে, দাঁড়াও। নভেম্বর, 8ই নভেম্বর। ভেরি গুড, 8ই নভেম্বর 1927 সালে। কোথায় হচ্ছে এটা? লন্ডনে। এটা হচ্ছে। এবং এই যে কমিশনটা সাইমন কমিশন, এই সাইমন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন বলো? জন সাইমন। জন সাইমন, ভেরি গুড, জন সাইমন ছিল। এবার এর অফিসিয়াল নামটা কি, অরিজিনাল নামটা কি? সাইমন কমিশনের অরিজিনাল নামটা কি? কেউ পারবে? কেউ বলো তো দেখি সাইমন কমিশনের অরিজিনাল নাম? স্ট্যাটুটরি কমিশন। ইন্ডিয়ান, ভেরি গুড, স্ট্যাটুটরি কমিশন, ভেরি গুড, ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন। ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন বলা হচ্ছে, এটাই হচ্ছে সাইমন কমিশনের আসল নাম, যার 7 জন মেম্বার ছিল এই কমিশনে। ওকে, 7 মেম্বার। এবং এই কমিশনটাকে অন্যভাবে বলা হয় অল হোয়াইট কমিশন, যেহেতু কোনো ইন্ডিয়ান মেম্বার ছিলেন না। অল হোয়াইট কমিশন, কোনো ইন্ডিয়ান মেম্বার ছিলেন না এতে। হ্যাঁ, অল হোয়াইট কমিশন বলা হচ্ছে, অল হোয়াইট কমিশন। এবং দেখবে এই মেম্বারটা মানে 1928 সালে সাইমন কিন্তু বোম্বেতে আসছে। ভারতবর্ষে কোথায় আসছে? বোম্বে। 1928 সালে বোম্বেতে আসছে। এবার কথাটা হচ্ছে এই সাইমন কমিশন, একে অন্যভাবে বলা হয় কনস্টিটিউশনাল রিফর্মস কমিশন। এই নামটা মনে থাকে জানো, কনস্টিটিউশনাল, লিখে নিতে পারো, কনস্টিটিউশনাল রিফর্মস কমিশন। এটা কি ধরনের কমিশন? ডাইরেক্টলি বলবে কনস্টিটিউশনাল রিফর্মস কমিশন, ডাইরেক্ট বলবে কনস্টিটিউশনাল রিফর্মস কমিশন, কনস্টিটিউশনাল রিফর্মস কমিশন, যেন মনে থাকে, কোনোভাবে যেন ভুল না হয়, কনস্টিটিউশনাল রিফর্মস কমিশন। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই সাইমন কমিশনকে সাপোর্ট করেছিল কে এবং সাপোর্ট কারা করেনি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। সাইমন কমিশনকে যদি বলা হয় যে এই সাইমন কমিশনকে সাপোর্ট করেছিল কে, অদ্ভুত একটা ব্যাপার। এমনও আছে যারা সাপোর্টও করে এই কমিশনকে, ভাবতে পারছো? সাপোর্ট করছে হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান যারা রয়েছেন, অ্যাংলো ইন্ডিয়ান বা ডিপ্রেস ক্লাস, এমনি হতাশা তারা, তার উপরে আবার এইগুলো সাপোর্ট করছে ডিপ্রেস ক্লাস। হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি অ্যাংলো ইন্ডিয়ান যদি এমন হয় যে ব্রিটিশ মহিলা এবং মানে ভারতীয় পুরুষ, তাহলে কি মানে তার যে সন্তানটা হবে তাকে কি অ্যাংলো ইন্ডিয়ান বলা যেতে পারে? হ্যাঁ আচ্ছা। একদম শিওর, যেমন ডিরোজিও তো অ্যাংলো ইন্ডিয়ান, তাই তো, হ্যাঁ কি না? জানা নেই। হ্যাঁ না, জানা নেই, আমি তোমাকে বলে দিলাম, আমি ডিরোজিও অ্যাংলো ইন্ডিয়ান। তো
তো সাইমন কমিশন হচ্ছে সাপোর্ট করেছিল অ্যাংলো ইন্ডিয়ানস এন্ড ডিপ্রেস ক্লাসেস। কথাটা হচ্ছে বয়কট করেছিল কারা? নিশ্চয়ই পারবে। স্যার কংগ্রেস। কংগ্রেস। কংগ্রেস মুসলিম লীগ হবেই। দুইজনেই। কংগ্রেস তো কংগ্রেস boycott- মুসলিম কংগ্রেস মুসলিম লীগ তারপরে হিন্দু মহাসভা। হ্যাঁ বলে যা, বইয়ে যা আছে তুই বলে যা না, বলে যা হিন্দু না। মহাসভা। তারপরে বল হ্যাঁ, স্যার। আর কি লেখা দেখছিস বল। হিন্দু মহাসভা এই তিনটাই করেছিল। আর জানলি না? বইয়ে তো আরো বেশি লেখার কথা। বল রে। বই খুলতে হবে। বই কিনতে হবে। আমি এই লেখাটা আরেকটু কন্টিনিউ করছি নিচে। এছাড়া লিবারাল যারা রয়েছে, লিবারাল যারা রয়েছে তারা, এছাড়া দেখবে মিল ওনার্স যারা রয়েছে, মিল মালিকরা যারা, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। মিল ওনার্স তারা, তাহলে দেখো তোমাদের যে খুঁটিনাটি ভাবে পড়াচ্ছি, খুঁটিয়ে যে সাপোর্ট করেছিল হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ানস, ডিপ্রেস ক্লাসেস, বয়কট হচ্ছে কংগ্রেস, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, লিবারালস এবং মিল ওনার্স, এরা। তাহলে মানে এরা প্রত্যেকে কিন্তু এটাকে সাপোর্ট করেনি, মানে বয়কট করেছে। হিন্দু ওটা কি লিখেছেন? হিন্দু মহাসভা, আচ্ছা। হিন্দু মহাসভা। এবার কথাটা হচ্ছে একজন ব্রিটিশ লর্ড আরউইন সে পর্যন্ত এই সাইমন কমিশনকে কি বলেছিল দেখো। লর্ড আরউইন একটা কথা বলছে ল্যাক অফ ইমাজিনেশন বা ল্যাকিং ইন ইমাজিনেশন, ল্যাকিং ইন ইমাজিনেশন। ল্যাকিং ইন ইমাজিনেশন এই কথাটা বলছে। তাহলে দেখো সাইমন কমিশনটা, আমি একটু চুপ করে থাকছি, নিজেরা দেখে নাও তো দেখি সাইমন কমিশন আমি কি বললাম, দেখে নাও। আচ্ছা বলে ফেলো। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার এখানে ডিপ্রেস ক্লাস যারা আছে তারা তো এগুলো ইন্ডিয়ার কথা বাদ দেন, ওদের তো একটু ব্রিটিশ টান থাকতে পারে, কিন্তু ডিপ্রেস ক্লাসের এখানে কি ইন্টারেস্ট আছে যে এরা সাইমন কমিশন কি ইয়ে করলো? ওই যে ওর ইন্টারেস্টটা, সেটা পরবর্তীকালে বিশেষ করে ডক্টর আম্বেদকর দেখবে, যেটা আম্বেদকরের যেটা চেয়েছিলেন, যেটা ব্রিটিশ সরকারও মেনে নেয়নি, রিজেক্ট করেছিল, সেটা হচ্ছে যে ডিপ্রেস ক্লাসের জন্য একটা সেপারেট একটা ইলেকটরেট থাকাটা উচিত, তাদের একটা সেপারেট সিট দরকার। এই দাবিটা বি আর আম্বেদকরের অনেক, সেই ইন্টারেস্ট দেখিয়ে কিন্তু ও ব্রিটিশদের এই ব্যাপারটাও সাপোর্ট করা শুরু করেছিল। মানে শুধু ভারতীয় হিসেবে না, মানে নিজের স্বার্থটা কিন্তু আম্বেদকর দেখেছিলেন এই ডিপ্রেস ক্লাস আর কি। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। আর কারোর মনে কোনো কোশ্চেন বা ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। আর কারোর মনে কোনো রকম কোনো কিছু? ল্যাকিং ইন ইন্ডিয়া এইটা আরেকবার বলবেন? ল্যাকিং ইন ইমাজিনেশন মানে কল্পনার অভাব। আরউইন নিজেও সাপোর্ট করেননি সাইমন কমিশনটাকে। তার কোনো কংগ্রেসের কোনো প্রতিনিধিই নেই। কংগ্রেসের যখন কোনো প্রতিনিধি নেই তখন কি করে সম্ভব হয়? স্যার আমার আরেকটা কোশ্চেন আছে। বলো। লর্ড আরউইন তো ভাইসরয় ছিল। লর্ড আরউইন ভাইসরয় ছিলেন, হ্যাঁ। হ্যাঁ লর্ড আরউইন ভাইসরয় ছিল, কিন্তু লর্ড আরউইন ভাইসরয় তো তাহলে ও তো ভারত মানে ভারতবর্ষের তখন তোর ওই শেষ কথা। কিন্তু ওর
ওর অনিচ্ছা সত্ত্বেও কেন এই কমিশন আসলো? না না, ওর অনিচ্ছা তো করেনি ও। যেমন লর্ড ডাফরিন কিন্তু অনিচ্ছা ছিল, জাতীয় কংগ্রেসকেও নানাভাবে নানান অপমানকর কথা বলেছে। কিন্তু গোলাম, তোর কি মনে হয় ওনার যদি এতই যদি কংগ্রেসের বিদ্বেষী থাকতো, ওনার উইদাউট এনি কাইন্ড অফ সাপোর্ট কংগ্রেস প্রতিষ্ঠা সম্ভব হতো 1885 সালে? যা বল, সম্ভব হতো কি হতো না? না স্যার। তাহলে শেষ পর্যন্ত মেনে নিয়েছিল। তাকেও বোঝানো হয়েছে, অরবিন্দকে কোনোভাবে শেষ পর্যন্ত বোঝানো হয়েছে, রাজি ছিলেন। তাতে কি? পরবর্তী উনি তো তখনও বোঝেননি যে ভারতীয়রা কোনোভাবে অংশগ্রহণ করবে না, এই একটা ডিসিশন সাইমন নিজে নিয়েছিল। ইজ দ্যাট ক্লিয়ার? কি বললাম? স্যার এই হচ্ছে ব্যাপার। তো আমি এটা আর এগোচ্ছি না, আজকে এই পর্যন্ত। আমি এরপর থেকে এই পুরোটা করাবো। আর তোমাদের কোনো তাড়া নেই তো? হ্যালো? না স্যার। স্যার নতুন না পুরনোদের বলছেন? কম্বাইন। স্যার আমরা তো বুড়ো হয়ে গেলাম। কে বললো? ফেসবুকে দেখি তুই এত কিউট, তো স্কিন এত ইয়ং, মানে খুব চকচক করে। স্যার এই লাইনে বুড়ো হয়ে গেলাম, 2 বছর পেরিয়ে গেল। দূর বেটা, এই লাইনে এখনই যদি বুড়ো বলিস তাহলে তো তোর থেকেও অনেকের এজ আরো বেশি রে। তারা পর্যন্ত চাকরি পেয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ওইরকম ভেবে লাভ নেই। আচ্ছা স্যার। ওকে, তো যেটা আমি একটা জিনিস বলছি, একটা মনে পড়লো, আমি আসছি একটা জায়গায়, সেটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট যেটা বলছিলাম। নন কোঅপারেশন মুভমেন্ট যেটা আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি বিষয়টা দেখো, বিষয়টা হচ্ছে যে 1919 সালেই কিন্তু দিল্লিতে একটা মানে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স যেটা হয়েছিল। তবে তার আগে আমি একটা কথা বলি, বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। কোন জায়গায় না, 1920 থেকে আমি বললাম যে খিলাফত যে মুভমেন্টটা হয়েছিল, এবং আলী ব্রাদার্স বা আরো অনেকে রয়েছে। এবং আমি এটাও বলেছিলাম যে কংগ্রেস কেন এটাকে সাপোর্ট করেছিল, যে খলিফা পুনরুদ্ধার বা রেসপেক্টের যে ব্যাপারটা, এবং মুসলিম হিন্দু যে কোলাবোরেশন। এবং উনি বুঝেছিলেন যে এই দুই জাতি যদি একসাথে যদি তাদেরকে অংশগ্রহণ করানো যায়, তাহলে কিন্তু এই আন্দোলনটা ব্রিটিশদের বিরুদ্ধে অনেক বেশি স্ট্রং হবে। তো এটা সূত্র ধরেই মহাত্মা গান্ধী কিন্তু সেই অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন, যেটা দিল্লিতে হয়েছিল 1919 সালে, যার প্রেসিডেন্ট ছিলেন গান্ধীজি। অল ইন্ডিয়া খিলাফত কংগ্রেস খিলাফত কনফারেন্সের প্রেসিডেন্ট দিল্লিতে মহাত্মা গান্ধী ছিলেন। এবং 17ই অক্টোবর থেকে দেখবে 17ই মার্চ পর্যন্ত, মানে 17 অক্টোবর 1919 থেকে 17 মার্চ 1920 পর্যন্ত খিলাফত যে ডেইজ হিসেবে সেটাকে পরিগণিত হয়েছিল। আমি যেটা বলছিলাম যে 1 আগস্ট যেটা লঞ্চ হয়েছিল, সেটা হচ্ছে খিলাফত নন কোঅপারেশন মুভমেন্ট একসাথে লঞ্চ করার কথা শুরু হয়েছিল বা স্টার্ট হয়েছিল। এবং এটাও আমি বলেছিলাম যে যেটা 1920 সালের যে স্পেশাল সেশন, যখন যে আমাকে বলছিল একবার যে ক্যালকাটাতে স্পেশাল সেশন 1920 সালে নন কোঅপারেশন মুভমেন্টের রেজলিউশন ওয়াজ অ্যাডপ্টেড। এবং 1920 সালের অ্যানুয়াল সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কি হচ্ছে, যেটা নাগপুর সেশনে যেটা রেজলিউশন অন নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ স্টার্টেড, যেটা স্টার্ট করা হয়েছিল। এবং নন কোঅপারেশন মুভমেন্ট ফাইনালি আমি যেটা তোমাদের বলেছিলাম, যেটা শুরু হয়েছিল লর্ড চেমসফোর্ডের সময়, এবং কল অফ, ওকে, অর্থাৎ উইথড্র হয়েছিল, পোস্টপন্ড হয়েছিল কার সময়, লর্ড রিডিং এর সময়কালে। তোমরা একটা জিনিস শুধু নোট ডাউন করো, যেটা খাতায় লাগতে পারে, সেটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ ড্রাফটেড অ্যান্ড রেজলিউটেড বাই, লিখে রাখো, নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ ড্রাফটেড and resoluted by non-cooperation movement was drafted and resoluted by C.R. Dash. C.R. Dash, Chitranjan Dash.
মনে থাকবে? লিখলে? হ্যাঁ স্যার লিখেছি। হ্যাঁ স্যার। এবার লেখো নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ অপোজড বাই। এটা অপোজ করেছিলেন কারা কারা? অপোজড বাই বিপিন চন্দ্র পাল, মোহাম্মদ আলী জিন্না, অ্যানি বেসান্ট. Non-cooperation movement was opposed by কি বললাম? বিপিন চন্দ্র পাল, অ্যানি বেসান্ট, মোহাম্মদ আলী জিন্না, মতিলাল নেহেরু. মোহাম্মদ আলী জিন্না, মতিলাল নেহেরু, মতিলাল নেহেরু, মদন মোহন মালব্য, মদন মোহন মালব্য, ক্যাপিটালিস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট. লিখে রাখো, ক্যাপিটালিস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ক্যাপিটালিস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ক্যাপিটালিস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট. এবার দেখবে সিআর দাস এই সময় একটা চমৎকার কথা বলেছিলেন। বলেছিল এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যানট. আর একটা কথা বলেছিলেন, স্বরাজ ইজ ফর মাসেস নট ফর ক্লাসেস. বললাম যে সিআর দাস, চিত্তরঞ্জন দাস একটা চমৎকার কথা এই সময় বলেছিলেন যে এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যানট, and Swaraj is for masses and not for classes, and not for classes. হচ্ছে আন্ডারস্ট্যান্ড? স্যার। মনে রাখবে আর একটা জিনিস, এটা হচ্ছে যে এই নন কোঅপারেশন আন্দোলন চলাকালীন যে কাউন্সিল ইলেকশন যেগুলো ছিল, সেই কাউন্সিল ইলেকশন কিন্তু বয়কট করেছিল বহু জায়গা। বিভিন্ন যে প্রভিন্সগুলো রয়েছে, প্রদেশগুলো রয়েছে, সেখানে এই কাউন্সিল ইলেকশন যেগুলো বলছি তারা কিন্তু বয়কট করছে, কিন্তু একটা জায়গায় কিন্তু বয়কট করা হয়নি। লিখে নিতে পারো, সেই জায়গাটার নাম হচ্ছে মাদ্রাজ, মানে চেন্নাই, তামিলনাড়ুর মাদ্রাজ। কারণ সেখানে ছিল জাস্টিস পার্টি। তাহলে জাস্টিস পার্টির অ্যাকচুয়ালি মোটিভটা কি জানো? মোটিভটা হয়েছে যে ওরা বুঝেছিল যে যদি কাউন্সিলে তারা যদি যেতেই হয়, তাহলে সেটা কিন্তু পাওয়ার গেইন করার একমাত্র মাধ্যম। অর্থাৎ পাওয়ার যদি পেতে হয় তাহলে আমাকে কাউন্সিলে যোগদান করতেই হবে। এইটা ভেবেই কিন্তু জাস্টিস পার্টি, যেটা মাদ্রাসে ছিল, সেখানে কিন্তু কোনো রকম বয়কট করা হয়নি, অর্থাৎ নন কোঅপারেশন মুভমেন্টকে সাপোর্ট করা হয়নি। এবং মনে রাখবে যে এই নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন, সেটা শুরু হয়েছিল মিডল ক্লাস পার্টিসিপেশন দিয়ে। মিডল ক্লাস মানে তোমার আমার মতো যে মধ্যবিত্ত শ্রেণী, তাদের হাত ধরেই কিন্তু এটা শুরু হয়েছিল, পার্টিসিপেশন শুরু হয়েছিল। এবং সত্যি কথা বলতে কি, 1 আগস্ট খিলাফত এবং নন কোঅপারেশন মুভমেন্ট স্টার্টিং এর যে কথাটা বলা হচ্ছে, এবং পরবর্তীকালে কিন্তু যেটা তোমার সেপ্টেম্বর 1920 কংগ্রেস সেশন, যেটা ক্যালকাটা কংগ্রেস সেশন, মন দিয়ে শুনবে, সেপ্টেম্বর 1920 ক্যালকাটা যে কংগ্রেস সেশন ছিল, সেখানে কিন্তু এই কংগ্রেস পার্টি ইন্ট্রোডিউস করছে নন কোঅপারেশন প্রোগ্রামটা, সেটা ইন্ট্রোডিউস করছে। এবং সেখানে ডিসাইড করা হয়েছে যে নন কোঅপারেশন মুভমেন্টের যে টাইম পিরিয়ডটা যেটা হবে, সেটা কিন্তু সেপ্টেম্বর 1920 থেকে কম বেশি 1922 পর্যন্ত। কিন্তু বুঝতে পারেনি যে ওই তোমার কি বলে ফেব্রুয়ারি মাসেই কিন্তু চৌরি চৌরার মতো একটা মারাত্মক ঘটনা ঘটে যাবে। এটা ওনার মানে গান্ধীজির পক্ষেও এটা বোঝাটা সম্ভব হয়নি, কারণ গান্ধী নিজেও এটা রিয়েলাইজ করেনি যে কখন তার এই অহিংস আন্দোলনটা সহিংস আকার ধারণ করবে। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়।
এবার ফুল ফেজে যদি নন কোঅপারেশন যদি তোমার লঞ্চ হওয়ার পরে যখন ফুল ফেজে শুরু হয়ে যাচ্ছে, তাহলে সেই ডেটটা হচ্ছে 1 জানুয়ারি 1921 সাল। হ্যাঁ, 1 জানুয়ারি 1921 আর কি। নন কোঅপারেশন মুভমেন্ট ফুল ফেজে শুরু হচ্ছে যখন, তখনই কিন্তু ইট বিকেম দ্য ফার্স্ট মাস বেসড পলিটিক্স আন্ডার গান্ধী। আই রিপিট, যখন 1 জানুয়ারি 1921 সালে নন কোঅপারেশন মুভমেন্ট ফুল ফেজে যখন শুরু হচ্ছে, দেন নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ দ্য ফার্স্ট মাস বেসড পলিটিক্স আন্ডার গান্ধীতে কনভার্ট হয়ে যাচ্ছে। এবং পড়ানোর শুরুতে তোমাদের বললাম যে আমি যেখানে লিখেই দিয়েছিলাম স্ক্রিনে, এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা, ও কিন্তু একটা অল ইন্ডিয়া পলিটিক্যাল বডিতে কনভার্ট হয়েছিল। কি বললাম? অল ইন্ডিয়া পলিটিক্যাল বডিতে এটা কিন্তু কনভার্ট হয়েছিল। এ হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হয়েছিল, কনভার্ট হয়েছিল। ওকে, তাহলে যে জায়গাগুলো যেভাবে আমি ধরো পড়াচ্ছি, আমি আবারও বলছি, সেপ্টেম্বর তোমার ক্যালকাটা সেশন যেটা রয়েছে 1920 সালে সেপ্টেম্বর ক্যালকাটা সেশনে, সেখানে নন কোঅপারেশন মুভমেন্টের প্রোগ্রামটা সেখানে ইন্ট্রোডিউস করা হয়েছিল গান্ধীজির লিডারশিপে। এবং অ্যানুয়াল সেশন 1920 সালে নাগপুরে যে রেজলিউশন যেটা নন কোঅপারেশন নিয়েছিল সেটা অ্যাডপ্ট করা হয়েছিল হচ্ছে ক্যালকাটা সেশনে, অ্যাডপ্ট করা, হ্যাঁ অ্যাডপ্টেড, এবং প্রোগ্রামটাও নেওয়া হয়েছিল। পরবর্তীকালে কিন্তু নন কোঅপারেশন মুভমেন্টের টাইম পিরিয়ডটা বলা হয়েছিল যে কবে থেকে কোন সময়ের মধ্যে, কিন্তু গান্ধীজি নিজেও বোঝেননি যে 1922 ফেব্রুয়ারিতেই এই ধরনের একটা ঘটনা ঘটে যাবে। এবং ফাইনালি আমি কি বললাম যে নন কোঅপারেশন মুভমেন্ট যখন 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ফুল ফেজে, তখনই কিন্তু ইট বিকেম দ্য ফার্স্ট অল ইন্ডিয়া মাস বেস পলিটিক্যাল পার্টি। এবং পাশাপাশি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও কিন্তু একটা সর্বভারতীয় ক্যারেক্টারে পরিণত হয়েছিল। তাহলে যেভাবে আমি এক্ষুনি পড়ালাম তোমাদের, কারোর মনে আর কোন রকম ডাউট আছে? কোনো অসুবিধা থাকলে আমার সাথে কথা বলো। ডাউট মনে রেখে আমি চাই না যে পরবর্তীকালে ডাউট হোক, বলে ফেলো। তাহলে কারোর কোনো অসুবিধা? আন্ডারস্ট্যান্ড? প্লিজ কথা বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আরউইনের এই পার্ট থেকে শুরু হবে। আরউইনের পরে উইলিংটন, উইলিংটনের পরে হচ্ছে লিনলিথগো, তারপরে লিনলিথগো চলছে কিন্তু ওয়াভেল, ওয়াভেলের পরে কিন্তু লর্ড মাউন্টব্যাটেন। এবং এই স্লাইডে শুধু এই লাইন না, এর আগে পিছু প্রচন্ড ডিসকাস কিন্তু আমি করব। তাহলে ন্যাশনাল মুভমেন্ট কিন্তু আমার মনে হয় তোমরা বিফোর এই অগস্টের প্রিলির আগে কিন্তু, মানে এই মাসেই তুমি রেডি হয়ে যাবে। মানে পরের ক্লাসেই কিন্তু তোমরা মাউন্টব্যাটেন 1948 সাল পর্যন্ত ইলাবোরেটলি করবো। এই জন্য আমি একটু তাড়াহুড়ো নেই আমার, ওই জন্য আমি শেষ করতে চাই না। ওই জন্য তো এটা ভাবার দরকার নেই যে স্যার এই টপিকটা কতদিন ধরে চলছে, ওইরকম ভাবে না। আমি তো স্যার কিছু বুঝেই করছি। বিশেষ করে দেখবে এই লর্ড মাউন্টব্যাটেন যে ডেটে ভারতবর্ষে ফিরলেন, সেই ডেটটা, মানে আমি কেন বলতো, আমি আসলে চাই আমি কি পড়ালাম বা কি পড়াতে চলেছি, আমার মনে হয় তোমাদের বলে দেওয়াটাও খুব দরকার। ওই জন্য আমি বলে দিচ্ছি। খুঁটিনাটি বিভিন্ন ইনফরমেশন আছে, যেমন মাউন্টব্যাটেন প্ল্যান ওয়াজ ফার্স্ট অ্যাকসেপ্টেড বাই, মানে একই জিনিস কিন্তু কোশ্চেন গুলো পাগল করা কোশ্চেন। এই জন্য এই জিনিসগুলো জানতে গেলে কিন্তু পরের দিন আমি চাই না কেউ কামাই করুক, সবাই কিন্তু ক্লাস করতে হবে। ইটলির অ্যানাউন্সমেন্ট কবে আসছে, মাউন্টব্যাটেন কততম গভর্নর জেনারেল হিসেবে ভারতবর্ষে আসছেন, ডেটটা কি, কোন ডেটে উনি চলে যাচ্ছেন, সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন, মাউন্টব্যাটেন প্ল্যানটা পাবলিশড হয়েছিল কোন ডেটে, অ্যানাউন্স হয়েছিল কোথায়, এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটি অ্যাপ্রুভ করেছিল পার্টিশন প্ল্যানটাকে কোন ডেটে। এছাড়া এই যে তোমার পার্টিশন যেটা হচ্ছে, এই পার্টিশনকে কারা কারা সাপোর্ট করেনি, কি বললাম, পার্টিশনকে কারা কারা সাপোর্ট করেনি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যে একটা রয়েছে সেটা বিলে পরিণত হয়েছিল কবে, হ্যাঁ এই একটা কবে পাস হয়েছিল, মাউন্টব্যাটেন প্ল্যানকে অন্য কি নামে বলা যায়, মানে থার্ড জুন প্ল্যান ওরম বললে হবে না, কিন্তু থার্ড জুন প্ল্যান বা পার্টিশন প্ল্যান বললে হবে না, এর আরো অনেক নাম আছে, আমি বলে দেবো এখন। ইমপ্লিমেন্টেড কবে হচ্ছে, মাউন্টব্যাটেন প্ল্যানের চিফ আর্কিটেক্ট কে ছিলেন, চিফ আর্কিটেক্ট, হ্যাঁ মাউন্টব্যাটেন প্ল্যানের কে ছিলেন আর কি। তো এই জায়গাগুলো আমার মনে হয় তোমাদের বলে দেওয়াটা খুবই দরকার। তারপর বিশেষ করে ডাইরেক্ট অ্যাকশন ডে, তোমরা নিজেরাও জানো যে মুসলিম লীগ
প্রত্যেক 16ই আগস্ট তিন দিন যে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছে, কিন্তু আমার মনে হয় তোমরা যেটা জানো না সেটা হচ্ছে গ্রেট ক্যালকাটা কিলিং বা ডাইরেক্ট অ্যাকশন ডে ঘটনাটা কন্টেম্পোরারি কোন পেপারে, কোন নিউজ পেপারে এই খবরটা ছাপা হয়েছিল, সেটা আমার মনে হয় তোমাদের বলে দেওয়াটা দরকার। তো আমি বলে দেবো সেখানে। আবার দেখবে 1946-47 যে দাঙ্গাটা চলছে, বিশেষ করে নোয়াখালী দাঙ্গা, সেখানে যাত্রা করার সময় মহাত্মা গান্ধী কোন গানটা গেয়েছিলেন, তার মানে ডান্ডি মার্চের সময় উনি কোন গানটা গেয়েছিলেন, রঘুপতি রাঘব রাজারাম, হ্যাঁ রিমিক্সটা না, মানে অরিজিনাল গানটা যেটা গিয়েছিলেন। এবং নোয়াখালী যাত্রার সময় গান্ধীজি যে বলেছিল না যে গানটা, পারবে কেউ বলতে? একলা চলো রে, একলা চলো রে। যদি তো ডাক না শুনে ডেফিনেটলি শিওর শট, থ্যাংক ইউ ভেরি মাচ। তো সেই কথাগুলো আমি বলবো। ইভেন 15ই আগস্ট 1947 সালে গান্ধীজি কোন শহরে ছিলেন এইটা আমি বলবো। ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে সেগুলো আমি বলবো। এছাড়া দেখবে ওয়েভেলের সময় চক্রবর্তী রাজাজি ফর্মুলা, সিআর ফর্মুলা যেটাকে বলা হচ্ছে 44 সালে, সেইটা আমি বলবো। ওয়েভেল প্ল্যান এন্ড সিমলা কনফারেন্স মারাত্মক ইম্পর্টেন্ট, আমি তো বলছি তোমাদের মারাত্মক ইম্পর্টেন্ট। ওয়েভেল প্ল্যান এন্ড সিমলা কনফারেন্স। শুধু আমার রিকোয়েস্ট, আমি যেভাবে পড়াচ্ছি, আমি এক্সট্রা যা যা ইনফরমেশন স্ক্রিনে আমি শেয়ার করছি বা লিখছি স্লাইডের উপরে, যা যা আমি বলছি জাস্ট ফলো করো। তোমাদের এই পার্টের উপর আমি বলতে পারি বই অবশ্যই ফলো করতে পারো, কিন্তু একটা বই 2-3টে বই সলভ করলে মাথা ঘেটে হয়ে যাবে, কেননা বিভিন্ন বইয়ে বিভিন্ন ইনফরমেশন গুলো রয়েছে, তখন মনে হবে সন্দীপ স্যার ভুল বলছেন। এই জন্য বলছি যে একটা জেনুইন বই অবশ্যই পড়াটা দরকার, কিন্তু ফাইনালি স্যারের কথাটা শুনতে হবে, যদি প্রয়োজন মনে হয় তবে, জোর জবস্তির এখানে ব্যাপার নেই। আর ওয়াভেল প্ল্যান আর সিমলা কনফারেন্সের সময় বিশেষ করে ওয়াভেল প্ল্যানের চিফ আর্কিটেক্ট কে ছিলেন, তারপরে কে নেগোশিয়েটেড করেছিলেন সিমলা কনফারেন্সে কংগ্রেসের হয়ে এবং ব্রিটিশদের সাথে নেগোশিয়েটেডের কথা বলছি। ওয়াভেল প্ল্যান কোনটাকে বলা হচ্ছে, ওয়াভেল প্ল্যানের ডেটটা কত, সিমলা কনফারেন্সের ডেটটা কত, সিমলা কনফারেন্স কে অর্গানাইজ করেছিল, এইগুলো আমি তোমাদের যা যা প্রশ্ন পরীক্ষায় আসার আমি তোমাদের করিয়ে দেবো, এটা আমি প্রমিস করলাম। আর নতুন করে তো আমাকে চেনার বা জানার কোনো প্রয়োজন নেই, কেননা অনেকেই রয়েছে, ম্যাক্সিমাম যারা অফলাইনেও আমার ক্লাসগুলো করেছো বা অনলাইনে যারা করছো তারা করছো অনেক দিন ধরে। তো আমার ক্লাসগুলো যে তোমরা করো এই জন্য থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ইন্সপিরেশনের কাজ করে যে যাক, আমি যাদের দিব বা যাদের জন্য আমি এত কথাগুলো বলি তারা অ্যাটলিস্ট আমার ক্লাসগুলো করছে। আর কুইট ইন্ডিয়া মুভমেন্ট এই আর একটা মারাত্মক জায়গা। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন মারাত্মক, কেননা কুইট ইন্ডিয়া এই ওয়ার্ডটা কার দেওয়া, কি বললাম, কুইট ইন্ডিয়া এই ওয়ার্ডটা কার দেওয়া। ভারত ছাড়ো আন্দোলনের যে বিভিন্ন নেতারা রয়েছেন, প্রথম সারির নেতারা তো সবাই জেলে চলে গেল, হ্যাঁ, অপারেশন জিরো আওয়ার যেটাকে বলা হয়, রাত 12টার সময় সবাইকে জেলে আগস্ট করে নেয়, যবে আন্দোলনটা শুরু হবে তবে। তো তারপর থেকে আন্দোলন তো চললো, কিন্তু কাদের হাতে, সেই সমস্ত নেতা এবং তাদের যে ডিটেলস ইনফরমেশন গুলো আমি দেব। পাকিস্তান রেজলিউশন, ফাদার অফ দি পাকিস্তান, ফাদার অফ দি আইডিয়া অফ পাকিস্তান কাকে বলা হয়, পাকিস্তানের জনক অবশ্যই মোহাম্মদ আলী জিন্নাহ, নো ডাউট, কয়েদি আজম ওনাকে বলা হচ্ছে, কিন্তু বলো তো দেখি কাকে বলা হয় ফাদার অফ দি আইডিয়া অফ পাকিস্তান। তো সুতরাং এইগুলো একটু তোমাদের। এবং ফাইনালি আজকে যে কথাটা বলে আমি ক্লাসটা শেষ করব, ওই মানুষটার নাম না নিলে তো নয়, ওই মানুষটা পাকিস্তানের লোকেরা ওই মানুষটাকে শ্রদ্ধা করে, বলো তো দেখি কার কথা বলছি। স্যার কোন ব্যক্তি, মানে ব্যাপারটা কি বুঝলাম না কোশ্চেন। ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের এমন একজন ন্যাশনালিস্ট লিডার যাকে আমরা তো রেসপেক্ট করি, পাকিস্তানিরা আজও করে। বলেছিল ওই লোকটা যদি ভারতবর্ষের হাল ধরতো তাহলে দুই দেশ কোনদিন পার্টিশন হতে না। পাকিস্তানের কথা এটা, আমার কোন কথা না, আমার তোমার কথা না, এটা পাকিস্তানের নিজের রিয়েলাইজেশন। মানে ওরা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পর কিন্তু এই কথাগুলো বলতে পারবে কেউ। নেতাজি স্যার জানি না কিন্তু বলছি স্যার বল্লভ ভাই প্যাটেল, জানি না স্যার। আরে সুভাষচন্দ্র বোস, হ্যাঁ স্যার সুভাষ, ওই লোকটাকে বলছে পাকিস্তানিরা যে ওই মানুষটা যদি আজ থাকতেন তাহলে এই আমাদের এই হতভাগা পোড়ামুখ দেশে আমরা পরিণত হলাম না। কি মনে হয় তোমাদের
শুধু নিউজ পেপার আর চ্যানেল দেখলে হবে, পাকিস্তানি জনগণরাও কিন্তু অনেকই ভালো, মনে রাখবে এটা। পাকিস্তানি জনগণ তারাও কিন্তু পাকিস্তানি রাজনীতির শিকার, and they hate politics. পাকিস্তানেও বিশিষ্ট মানুষজন আছে, লেখাপড়া করা লোকজন আছেন যারা এখনো ভাবেন যে সুভাষ বোস থাকলে দু দেশ কখনোই আলাদা হতো না। সত্যি বলছি।